গল্পকরণে আপনারা শুনছেন মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর লেখা জীবন থেকে নেয়া ইতিহাস ভিত্তিক বই আমার ফাঁসি চাই এর ৭ম পর্ব। গঙ্গা ও পার্বত্য চট্টগ্রাম এবং ট্রানজিট চুক্তি। ভারতের পশ্চিম বাংলায় মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ৯৬ সালের শেষের দিকে বাংলাদেশ সফরে এলেন। মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বাংলাদেশে এসেই সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে চলে এলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কয়েকজন ভারতীয় অভিভাবক আছেন, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী জ্যোতি বসু তাদের মধ্যে অন্যতম। শুধু অন্যতমই নয়, শেখ হাসিনা পরিবারের ভারতীয় অভিভাবকদের মধ্যে জ্যোতি বসু সবার শীর্ষে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা সপরিবারে যখন ভারতে ছিলেন, তখন ভারতীয় মুরব্বী বা অভিভাবকদের মধ্যে জ্যোতি বসুর সান্নিধ্য ও স্নেহ পেয়েছেন সবচাইতে বেশি। জ্যোতি বসু পিতৃতুল্য স্নেহ, মমতা ও সান্নিধ্য দিয়ে গড়ে তুলেছেন শেখ হাসিনা ও শেখ রেহানাকে। ১৯৮১ সালের ১৭ই মে বাংলাদেশে ফিরে আসার পর শেখ হাসিনা যতবার ভারতে গিয়েছেন, মূলত মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর সাথে সলা পরামর্শের জন্য গিয়েছেন। জ্যোতি বসুদের বহু সাধনার ফসল আজ শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী। ভারতের পশ্চিম বাংলা রাজ্যের সেই মুখ্যমন্ত্রী জ্যোতি বসু আজ এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে। গণভবনে ঢুকেই আগে থেকে প্রস্তুত হয়ে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৌড়ে এসে জ্যোতি বসুর গায়ে পড়ে পদধূলি নিলেন। দীর্ঘদিন পর পিতা ঘরে এলে নাবালিকা কন্যা যেভাবে ছুটে এসে পিতার পায়ে পড়ে, ঠিক সেভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জ্যোতিবাবুর পায়ে পড়লেন। অতঃপর দোতলায় খাস কামরায় নিয়ে বসালেন এবং আগে থেকে তৈরি করা নানা রকম খাবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই পরিবেশন করে জ্যোতি কাকাকে খাওয়াতে লাগলেন। জ্যোতি কাকা খেতে খেতে পারিবারিক, রাজনৈতিক এবং ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক বিষয়ে কথা বলতে থাকলেন। এক পর্যায়ে জ্যোতি বসু বললেন, দেখো মা, গঙ্গার জলটল কিছু পাবে না, আমি পাই না, আর তুমি কিভাবে পাবে? আমি প্রধানমন্ত্রীর দেবগৌর এর সাথে আলোচনা করে দেখেছি। তুমি গঙ্গা চুক্তি করে ফেলো, তাতে করে তুমি জল না পেলেও তোমার বিরোধীরা গঙ্গার জল বলে রাজনৈতিক ইস্যু তৈরি করতে পারবে না। এই সুবিধাটা তুমি পেয়ে যাবে। ২০ থেকে ৩০ বছরের একটা চুক্তি করে দেব। তুমি আবার প্রথমেই ২০ থেকে ৩০ বছরের কথা বলতে যেও না। তুমি বলবে ৫ বছর মেয়াদের গঙ্গা চুক্তি করতে যাচ্ছ। তোমার বিরোধীরা এই ৫ বছর মেয়াদ নিয়ে চিল্লাফিল্লা করতে থাকবে। পরে আমি ২০ থেকে ৩০ বছর মেয়াদের চুক্তি করে দেব। কেন্দ্রীয় প্রধানমন্ত্রী ও জলমন্ত্রীর সাথে আমার এরকমই কথা হয়েছে। তুমি এভাবেই কাজ চালিয়ে যাও। আর একটা কথা মা, পার্বত্য চট্টগ্রামের উপজাতিদের সাথে তুমি সহসা একটা চুক্তি করে ফেলবে। ওদের রেভিনিউ ওদের থাকবে, ওদের কর্মচারী ওদের থাকবে। ওখানে কখনো তুমি কিছু করতে চাইলে উপজাতিদের অনুমতি নিয়ে করবে। এটা আমি কেন্দ্রীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং পার্বত্য চট্টগ্রামের উপজাতীয় নেতাদের কথা দিয়েছি। যত শীঘ্রই সম্ভব তুমি পার্বত্য উপজাতীয়দের সাথে এই চুক্তি সম্পাদন করবে। এই চুক্তির নাম দেবে শান্তি চুক্তি। এতে তোমার লাভও হবে। তুমি প্রচার করবে দীর্ঘদিনের যুদ্ধ, লড়াই আর অশান্তি দূর করে শান্তি চুক্তি করেছ। সারা দুনিয়ায় তোমার পক্ষে শান্তি রব উঠবে। তোমার বাহাবা চলবে, বলা যায় না, তুমি নোবেল পুরস্কারও পেয়ে যেতে পারো। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুবোধ বালিকার মতো শুধু জি কাকা বলতে লাগল। জ্যোতি কাকা বললেন, আর একটা লাভ তোমার হবে। বলো তো কি লাভ? ওরা খুশি হবে। ওরা খুশি হলে কি হবে? পার্বত্য চট্টগ্রামের পার্লামেন্টের ৩টি আসনেই স্থায়ীভাবে তুমি পাবে, যেমন গোপালগঞ্জে ৩ আসন পাও। আর ভারতকে করিডোর দেওয়ার, ট্রানজিট দেওয়ার, নৌবন্দর দেওয়ার, এসব তো তোমার পিতার সাথেই আমাদের পাকা কথা হয়েছিল। তুমি এখন তোমার সুবিধাজনক সময়ে আমাদেরকে এগুলো দিয়ে দাও। বেশি দেরি করো না কিন্তু। বেশি দেরি করলে আবার দিল্লির দিকে ভুল বোঝাবুঝি হতে পারে, বুঝলে? পশ্চিম বাংলা রাজ্যের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু কাজ শেষ করে চলে গেল। তারপর ভারতের প্রধানমন্ত্রী দেবগৌড় বাংলাদেশ সফর করে গেলেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি সফরে গেলেন এবং
পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী জ্যোতি কাকা সাজানো ৩০ বছর মেয়াদের পানিবিহীন গঙ্গা চুক্তি করে এলেন। এরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ফুফাতো ভাই মহান জাতীয় সংসদের বকলম চিফ হুইপ মাতাল আবুল হাসনাত আবদুল্লাহকে প্রধান করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি করলেন এবং জ্যোতিবাবুর নীল নকশা অনুযায়ী রাজস্ববিহীন, কর্মচারীবিহীন এবং রাজকর্তৃত্ববিহীন পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি করলেন। এই শান্তি চুক্তি অনুযায়ী ১. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পার্বত্য চট্টগ্রামের কোনো খাজনা ট্যাক্স পাবে না এবং ওই অঞ্চলের যাবতীয় খাজনা ট্যাক্স উপজাতিরা সংগ্রহ করবে এবং খরচ করবে। ২. পার্বত্য চট্টগ্রামের স্থানীয় কোনো কর্মচারী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর্মচারী হবে না। উপজাতিরা উপজাতীয়দের মধ্য থেকে ওই সকল কর্মচারীদের নিয়োগ দেবে, পদোন্নতি দেবে এবং বরখাস্ত করবে। ৩. পার্বত্য চট্টগ্রামের জলাশয়, ভূমি, বন ইত্যাদি যা কিছু আছে, উপজাতিরা যদি অনুমতি না দেয় তাহলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অধিগ্রহণ বা কোয়ার করতে পারবে না। ডক্টর মহিউদ্দিন মন্ত্রী। ১৯৯৬ সালের রমজান মাস প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি বাসভবন গণভবনে দেশের মান্যবর ব্যক্তি, সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, বিদেশি দূতাবাসের লোকজনের ইফতার পার্টি। গণভবনের ভেতরে বিশাল মাঠে বিশাল প্যান্ডেল, বিশাল আয়োজন। অধিকাংশ অতিথি এসেছে। এমন সময় ডক্টর কামাল হোসেন তার ২-৩ সাথী নিয়ে পশ্চিম দিক থেকে প্যান্ডেলের দিকে এগিয়ে আসছেন। প্যান্ডেলের পূর্ব দিকে শেষ প্রান্তে বসে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা দেখা মাত্রই চিৎকার করে ডক্টর কামাল হোসেনের দিকে হাত উঠিয়ে বলে উঠলেন, ওই যে ঘরভাঙ্গা আসছে, ঘরভাঙ্গা আসছে, এই ঘরভাঙ্গাকে দূর করে বসা, ঘরভাঙ্গা যেন আমার কাছে না আসতে পারে, ঘরভাঙ্গাকে দূরে বসা। এপিএস বাহাউদ্দিন নাসিম ডক্টর কামাল হোসেনকে প্যান্ডেলের পশ্চিম পাশের এক কোণে একটা টেবিলে নিয়ে বসালেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘুরে ঘুরে ইফতার পার্টিতে আগত অতিথিদের খোঁজখবর নিচ্ছেন, সৌজন্য বিনিময় করছেন, কিন্তু ডক্টর কামাল হোসেনের দিকে গেলেন না। প্যান্ডেলের এক টেবিলে অন্যান্য স্টাফদের সাথে মাথা নিচু করে বসে আছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর মহিউদ্দিন খান আলমগীর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন এদিকে এলেন, ডক্টর মহিউদ্দিন খান আলমগীর খাওয়া ছেড়ে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পড়লেন এবং এমনভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সালাম দিলেন যে এটা সালাম না পায়ে হাত দিয়ে কদমবুচি করা, একেবারে ধারে কাছের লোকজন ছাড়া অন্য কেউ তা বুঝতে পারলেন না। ইফতার পার্টির অনুষ্ঠানের শেষে গণভবনের নিচতলায় ৫ নম্বর ড্রয়িং রুমে বসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইফতার পার্টিতে আসা তার কয়েকজন আত্মীয়ের সাথে আলাপ করতে যেয়ে বললেন, ডক্টর মহিউদ্দিন খান আলমগীরকে মন্ত্রী বানানো হবে। মোটরসাইকেল আরোহী বলল, মহিউদ্দিন খান আলমগীরকে মন্ত্রী বানাবেন কি জন্য? প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, আমার ক্ষমতা আসার পেছনে মহিউদ্দিন খান আলমগীরের অনেক অবদান রয়েছে। মোটরসাইকেল আরোহী বলল, ডক্টর মহিউদ্দিন খান আলমগীর রাজদ্রোহী। মাত্র কিছুদিন আগে সরকারের একজন কর্মকর্তা হয়েও মহিউদ্দিন খান আলমগীর সরকারের সাথে বিদ্রোহ করেছে। তাকে মন্ত্রী করলে তা সরকারের সাথে বিদ্রোহের পুরস্কার হিসেবে পরিগণিত হবে এবং এটা সরকারের সাথে বিদ্রোহের পুরস্কারের উদাহরণ হয়ে থাকবে। আপনার সরকারের অনেক সরকারি কর্মকর্তা আছে যারা আপনাকে পছন্দ করে না। সরকারের সাথে বিদ্রোহের পুরস্কারের এই উদাহরণ হয়ে থাকলে সুযোগ পেলে তারাও আপনার সাথে বিদ্রোহ করবে। মহিউদ্দিন খান আলমগীরকে মন্ত্রী করার আগে এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আপনি যদি সত্যি মনে করেন আপনার ক্ষমতার আসার পেছনে মহিউদ্দিন খান আলমগীর এর অবদান আছে এবং আপনি তাকে পুরস্কৃত করবেন, তাহলে আগে তাকে চাকরি থেকে অবসর নিয়ে আপনার উপদেষ্টা করেন। সরাসরি মন্ত্রী না করে মন্ত্রীর মর্যাদা দেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার করেন, পরের টার্মে মন্ত্রী করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, আচ্ছা রেন্টু, তুমি কি আমার সরকারি কাজকর্মে বাধা দিতে থাকবা না আমাকে কাজ করতে দিবা? না নেত্রী, আমি আপনাকে বাধা দিতে যাব কেন? তাহলে তুমি এত কথা বলছো কেন? আপনি বললেন তাই বললাম। এখানে তো আরো অনেকে আছে, কই কেউ তো তোমার মতো বাধা দিচ্ছে না, তুমি এত কথা বলছো কেন? আগে থেকে বলে এসেছি, পুরনো অভ্যাস তাই বলি। আগে বলেছ, তখন আমি শেখ হাসিনা ছিলাম, এখন আমি প্রধানমন্ত্রী। যতদিন আমি আপনার সাথে আছি
ভালো মন্দ বলে যাব, শোনা না শোনা, করা না করা এটা আপনার ব্যাপার। এখনো প্রধানমন্ত্রীর ক্ষমতা দেখো নাই তো, দেখবা। এই বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দোতলায় চলে গেলেন। সরকারদ্রোহী ডক্টর মহিউদ্দিন খান আলমগীরকে মন্ত্রী বানানো হলো। অবাঞ্ছিত ঘোষণা। মতিউর রহমান রেন্টু ও মিসেস মতিউর রহমান রেন্টু ময়না অবাঞ্ছিত হল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মতিউর রহমান রেন্টু ও মিসেস মতিউর রহমান রেন্টু ময়নাকে অবাঞ্ছিত ঘোষণা করে পুলিশ, এসবি, এনএসআই, ডিএফআই, সিআইডি, ডিবি সহ রাষ্ট্রের যত আইন প্রয়োগকারী সংস্থা আছে সকল সংস্থার কাছে নির্দেশ পাঠালেন। নির্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, এই অবাঞ্ছিতরা প্রধানমন্ত্রীর বাসভবন, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং প্রধানমন্ত্রীর যে সকল অনুষ্ঠানে যোগদান করবেন সেই সকল অনুষ্ঠানে যোগদান করতে পারবে না। এরা যাতে প্রধানমন্ত্রীর বাসভবন, কার্যালয় এবং অনুষ্ঠানে যোগদান করতে না পারে সেদিকে সতর্ক দৃষ্টি রাখার নির্দেশ দেওয়া হলো এবং এই অবাঞ্ছিত ঘোষণাপত্র পত্রিকাও প্রকাশ করা হলো। $10 শেখ মুজিবুর রহমানের ছবি। এক শুক্রবার সকালে অর্থমন্ত্রী কিবরিয়া, PS ডক্টর পারভেজ প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে এসে $10 শেখ মুজিবুর রহমানের ছবির লেআউট ডিজাইন খসড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখান। নতুন এই $10 লেআউট ডিজাইন খসড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৌখিকভাবে অনুমোদন করে দিলে তবে তা ছেপে নতুন $10 নোট হিসেবে বাজারে ছাড়া হবে। এই $10 খসড়া লেআউট ডিজাইন উপরে ছিল আল্লাহরগড় মসজিদের ছবি এবং পেছনে ছিল শেখ হাসিনার পিতা শেখ মুজিবুরের ছবি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা লেআউট ডিজাইনের খসড়াটা দেখে অর্থমন্ত্রী PS ডক্টর পারভেজকে ক্ষিপ্ত হয়ে বলে উঠলেন, এ কি, জাতির পিতার ছবির পেছনে কেন? অর্থমন্ত্রী PS ডক্টর পারভেজ কিছুটা অপ্রস্তুত হয়ে বললেন, বাজারে চালু বর্তমান $10 নোটের উপরে মসজিদের ছবি আছে। ধর্মীয় অনুভূতির কথা বিবেচনা করে উপরের মসজিদের ছবিটা ঠিক রেখে পেছনে জাতির পিতার ছবি দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাগান্বিত কণ্ঠে বললেন, এসব মসজিদ টসজিদ বুঝি না। জাতির পিতার ছবি উপরে দিয়ে নতুন $10 নোট ছেপে বাজারে ছাড়বেন। আমার বাবা যে জাতির পিতা, এটা শয়তানের জাতকে গিলাতে হবে। এরপর অন্য আর একদিন ডক্টর পারভেজ শেখ মুজিবুরের ছবি উপরে এবং মসজিদের ছবি পেছনে দিয়ে করা লেআউট ডিজাইন নিয়ে এলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা দেখেন ও খুশি হন এবং মৌখিক অনুমোদন করে দেন। বর্তমানে বাজারে শেখ মুজিবুরের ছবি সম্বলিত যে নতুন $10 নোট রয়েছে এটা সেটা। $92 থেকে $96 পুলিশের গুলিতে কেউ মারা যায়নি। শুধু লাশ চাই, মানুষের লাশ। 1990 সামরিক স্বৈরাচার নিপাত করে গণতন্ত্র মুক্তি করতে দেশের বহু লোককে জীবন দিতে হয়েছে। শহীদ নূর হোসেনের রক্তে ভেজা স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক আন্দোলনে সামরিক স্বৈরাচার জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদের পুলিশ, বিডিআর ও সেনাবাহিনীর গুলিতে রাজধানী ঢাকাসহ এদেশের অনেক তাজা প্রাণ নিহত হয়েছে। কিন্তু 1990 সালে এরশাদ পতনের পর বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে পরিচালিত 1991 সালের নির্বাচনে গণতান্ত্রিকভাবে নির্বাচিত বেগম খালেদা জিয়া সরকারের পতন আন্দোলনে রাজধানী ঢাকা শহরে পুলিশ, বিডিআর আর সেনাবাহিনীর গুলিতে একজন লোকও নিহত হয়নি। যদিও 1991 সালে পর থেকে খালেদা জিয়া সরকারের পতনের লক্ষ্যে নানান ইস্যুতে শুরু হওয়া শেখ হাসিনার আন্দোলন ঢাকা শহরে মোট 103 জন লোক নিহত হয়েছে, তথাপিও এই নিহত হওয়া 103 জনের মধ্যে একজন লোকও পুলিশের বা আইন প্রয়োগকারী সংস্থার গুলিতে নিহত হয়নি। 1991 সালের নির্বাচনে জনগণের ভোটে বিজয়ী হয়ে বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসার পর থেকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা খালেদা জিয়াকে ক্ষমতাচ্যুত করার জন্য মরিয়া হয়ে ওঠেন। কখনো ভ্যাট প্রত্যাহারের আন্দোলন, কখনো সচিবালয় ঘেরাও, কখনো সংসদ ভবন ঘেরাও, কখনো নির্বাচন কমিশন ঘেরাও, কখনো আবার বাজেট বাতিল দাবি, কখনো প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও ইত্যাদি নানান ইস্যুতে 1992 থেকে শুরু হওয়া এবং 1996 সালের 26শে মার্চ স্বাধীনতা দিবসে
তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ করা পর্যন্ত শেখ হাসিনা সরকার আন্দোলন, সংগ্রাম ও হরতালের প্রায় প্রতিটি কর্মসূচিতে 2 জন, 3 জন, 4 জন করে মানুষ গুলিতে নিহত হয়েছে। এই নিহত হওয়া মানুষেরা কেউই পুলিশ, বিডিআর বা সেনাবাহিনীর গুলিতে নিহত হয়নি। আবার এই নিহত হওয়া 103 জনের সকলেই নামগোত্রহীন, পরিচয়হীন, অজ্ঞাতনামা ব্যক্তি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পরিচালিত খালেদা জিয়া সরকার পতন আন্দোলনে আওয়ামী লীগের পরিচয় বহনকারী একজন কর্মীও নিহত হয়নি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিহত হওয়ার ব্যক্তিদের তার দল আওয়ামী লীগের কর্মী বলে দাবি করলেও নিহতদের নাম পরিচয় খুঁজে পাননি এবং বেগম খালেদা জিয়া সরকার বলেছেন নিহতরা নিরীহ পথচারী। আন্দোলনের সময় গুলিতে নিহত হতভাগা ব্যক্তিরা নিহত পথচারী না, রাজনৈতিক কর্মী, সেটা মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হলো গুলিতে নিহত ব্যক্তিরা পুলিশের গুলিতে নিহত হলো না বিডিআরের গুলিতে নিহত হলো না, নিহত হলো না সেনাবাহিনীর গুলিতে। তবে কাদের গুলিতে 1992 থেকে 1996 সাল পর্যন্ত কেবল ঢাকা শহরেই 103 জন মানুষ নিহত হলো? হোক না নিহতরা অজ্ঞাত পরিচয়, তবুও নিহত হতভাগারা তো এদেশের মানুষ ছিল। কারা তাদের নির্বিচারে গুলি করে হত্যা করল? হত্যাকারীরা কারা? কি তাদের পরিচয়? কারা হত্যাকারীদের মানুষ খুন করার জন্য মদত দিল? কারা হত্যার আয়োজন করল? কার স্বার্থে এতগুলো মানুষ খুন করা হলো? বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ভাষায় নিহতরা পুলিশের গুলিতে নিহত না হলেও খালেদা জিয়ার বিএনপি সন্ত্রাসীরা নিহতদের গুলি করে খুন করেছে। প্রতিটি আন্দোলন, হরতাল, ঘেরাও কর্মসূচিতেই এভাবে নিরীহ পথচারী মানুষ শেখ হাসিনার ভাষায় বিএনপি সন্ত্রাসীদের গুলিতে নিহত হতে লাগল। যে কোনো ধরনের কর্মসূচির নির্দিষ্ট দিনের 2-3 দিন আগে ঢাকা শহরের সকল পেশাদার খুনিদের কাছে মানুষ খুন করার জন্য অগ্রিম টাকা পৌঁছে দেওয়া হতো। পেশাদার খুনিদের বলা হতো, আমাদের আগামী কর্মসূচির নির্দিষ্ট দিনের লাশ চাই, মানুষের লাশ, হোক সে যে কোনো মানুষের লাশ। এই দেয়া হলো অগ্রিম টাকা, বাকি টাকা লাশ দেওয়ার পর। কর্মসূচির নির্দিষ্ট দিনে কর্মসূচির সফলতার দিকে নজর দেওয়া হতো না, গভীর উত্তেজনার সাথে তাকিয়ে থাকা হতো মানুষের লাশ পড়া সংবাদের দিকে। মানুষের লাশ পড়ার নিশ্চিত সংবাদ না আসা পর্যন্ত বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার পানাহার সম্পূর্ণ বন্ধ থাকত। যতক্ষণ পর্যন্ত মানুষ খুন হওয়ার চূড়ান্ত খবর না আসত, জননেত্রী শেখ হাসিনা শুধুমাত্র চা আর সেই সাথে ফেন্সিলি ছাড়া অন্য কিছু তো খেতেনই না, শুধু ছটফট করতেন আর এখনও লাশ পড়ল না, এখনও লাশ পড়ল না, এরপর আমি কি করব, কি কর্মসূচি দেব, এই বলতেন। এখনও লাশ পড়ল না বলে উন্মাদিনী পাগলির ন্যায় প্রলাপ বকতে থাকতেন এবং 29 নম্বর রোডের দোতলা নিচতলা পায়াচারি করতে থাকতেন। যেই মুহূর্তে মানুষ খুন হওয়া বা লাশের সংবাদ নিয়ে আসা হতো, বঙ্গবন্ধু কন্যা স্বস্তিতে বিছানায় গা এলিয়ে দিয়ে বলতেন, আমার ক্ষুধা লেগেছে, খাবার লাগাও। 1-1.5 ঘন্টা স্বস্তি ও সুখের নিদ্রা শেষে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া শেষ করে তৈরি করা হাতের রুমাল নিয়ে ঢাকা মেডিকেল হাসপাতালের মর্গে লাশ দেখতে চলে যেতেন। হাসপাতালের মর্গে লাশ দেখে রুমাল চেপে ধরতেন, ফটো সাংবাদিকরা ছবি তুলত। লাশ দেখে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অশ্রু সংবরণ করতে পারলেন না, এই ক্যাপশন দিয়ে সে ছবি পত্রিকায় ছাপা হতো। সচিবালয়ে ঘেরাওয়ের কর্মসূচির দিনে দুপুর গড়িয়ে 2টা বেজে গেল, কিন্তু লাশ পড়ার কোনো সংবাদ এলো না। এদিক সেদিক কত লোক পাঠালেন, কিন্তু লাশের কোনো সংবাদ নেই। বঙ্গবন্ধু কন্যা তীব্র উত্তেজনায় প্রায় উন্মাদ হয়ে প্রলাপ বকতে লাগলেন। সকাল 10টায় সচিবালয় ঘেরাও করার কথা, এখনও পর্যন্ত একটা লাশও পড়েনি, পুলিশ একটি টিয়ার গ্যাসও ছোড়েনি। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, বর্তমানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ শুধু জাতীয় প্রেস ক্লাবের উল্টো দিকে এনএসআই বিল্ডিংয়ের সামনে বিশাল করই গাছের নিচে দাঁড়িয়ে বাদাম খাচ্ছেন এবং পুলিশ অফিসারদের সাথে গল্প করছেন। এদিকে বিজয়নগরে শেখ হাসিনা ও শেখ রেহানার চাইনিজ রেস্টুরেন্ট সুং গার্ডেনের সামনে বসে কনসুপ খাচ্ছেন কেন্দ্রীয় নেত্রী, বর্তমান খাদ্যমন্ত্রী মতিয়া চৌধুরী। 29 নম্বর রোডের সরকারি বাসভবনে বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার কাছে সংবাদ এলো, লাশ ফেলার ন্যূনতম কোনো ক্ষেত্র তৈরি হচ্ছে না, আর তাই লাশ ফেলা হচ্ছে না। অর্থাৎ খুনিদের মানুষ খুন করতে গেলে যে গোলযোগপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে হয়, তার ন্যূনতম পরিবেশও সৃষ্টি হচ্ছে না।
শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের আজকের সচিবালয় ঘেরাও কর্মসূচি ব্যর্থ হয়েছে, কোনো রকম গোলাযোগ হচ্ছে না, সব কিছু শান্ত ও স্বাভাবিক রয়েছে, ফলে খুনিরা মানুষ খুন করার সুযোগ পাচ্ছে না। এই কথা শুনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, যাও, দ্রুত যাও, তুফাইল ভাইয়ের কাছে যাও, মতিয়া চৌধুরীর কাছে যাও, যে আমার কথা বলো, সামান্য একটা কিছু করতে বলো। আজ যদি কিছু না হয় তাহলে আগামী দিনের কর্মসূচি দেওয়ার কোনো পুঁজি থাকবে না। যাও যাও, তাড়াতাড়ি যেয়ে বলো সামান্য গোলযোগ সৃষ্টি করতে। ছুটে যাওয়া হলো। যে তুফাইল আহমেদকে বলা হলো, তুফাইল ভাই, নেত্রী সামান্য গোলযোগ সৃষ্টি করতে বলেছেন। শুনে ভয়ানক রেগে গিয়ে তুফাইল আহমেদ বললেন, যাও এখান থেকে, আমি ওইসবে বিশ্বাস করি না, আমি নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করি, আমি ওইসবে বিশ্বাস করি না। আর একবারও তুমি যদি এইসব কথা আমাকে বলবে, তুমি যাও এখান থেকে। এই কথা বলে তুফাইল আহমেদ আমাকে তাড়িয়ে দিলেন। তারপর আসা হলো মতিয়া চৌধুরীর কাছে। মতিয়া চৌধুরী সব শুনে প্রথমে চড়া গলায় বলল, আমি এগুলো পারবো না। সঙ্গে সঙ্গে চুপ করেন বলে মতিয়া চৌধুরীকে একটা ধমক দিতেই মতিয়া চৌধুরী ভেজা বিড়ালের মতো চুপ মেরে যেয়ে বলল, দেখো, আমি মহিলা মানুষ, আমি কি করতে পারি, তুমি বসো, তুমি বসো। বলে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বললেন, স্যুপ খাও, স্যুপ খাও, এইদিকে স্যুপ দেন। সুং গার্ডেনের বয়কে ইশারা করলেন। 29 নং মিন্টু রোডের যে পরিস্থিতি বলা হলো, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নগদ 1 লক্ষ টাকা দিয়ে বললেন, আমি লাশ চাই, যে করেই হোক লাশ চাই। বেলা তখন 3টা। কাপ্তান বাজারের উত্তর পাশে গুলিস্তান বাসস্ট্যান্ডের কাছে মানুষ খুনের জন্য খুনিরা অপেক্ষা করতে লাগল। ঢাকার বাইরে থেকে একটা বাস এসে ভিড়ল। কত মায়ের সন্তান, কত বোনের স্বামী, কত সন্তানের পিতা বাস থেকে নামতে শুরু করল। বাস থেকে নামা নাম না জানা নিরীহ 20 থেকে 30 জন যাত্রীর সামান্য ভিড় খুনিদের দেশে তৈরি পাইপ গান গর্জে উঠল। পাইপ গানের এক ঝাঁক গুলি নাম না জানা নিরীহ যাত্রীদের বিদ্ধ করল। 14 থেকে 15 জন যাত্রী পিচ ঢালা রাজপথে লুটিয়ে পড়ল। 29 মিন্টু রোডে শুকনের মতো অপেক্ষায় থাকা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে এই সংবাদ দেওয়ার সাথে সাথে তিনি পুলকিত হয়ে বললেন, মরছে তো মরছে, যেভাবে গুলি করা হয়েছে তাতে না মরে বাঁচার কথা না। যাও যাও, মেডিকেল কলেজ হাসপাতালে যাও, দেখো কয়টা লাশ পড়েছে, দেখে আমাকে খবর দাও, এই ক্ষুধা লেগেছে, খাবার দাও। হাসপাতাল থেকে ফিরে 3টা লাশ পড়ার কথা বললে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তৈরি হয়ে হাতে রুমাল নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গিয়ে গলিতে নিহতদের লাশ দেখে চোখে রুমাল দিলেন। ফটো সাংবাদিকরা ছবি তুললেন, পত্রিকায় সেই ছবি ছাপা হলো। কুত্তার জাত। মহিলা আওয়ামী লীগের সভানেত্রী, কেন্দ্রীয় আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বর্তমান এলজিআরডি মন্ত্রী জিল্লুর রহমানের স্ত্রী আইবি রহমান 1992 সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে জনক মহিলার নাম উল্লেখ করে বলেন, নেত্রী, ওর নামে অনেক স্ক্যান্ডাল আছে। জননেত্রী শেখ হাসিনার সঙ্গে সঙ্গে বললেন, কি বেশ্যা? এই তো কুত্তার জাতকে তো বেশ্যা দিয়ে নেতৃত্ব দেওয়াবো। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার মুখে এই কথা শোনার পর আইবি রহমান থ হয়ে যান, আর একটি কথাও না বাড়িয়ে বিদায় নেন। জিল্লুর রহমান জেনারেল সেক্রেটারি। ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধু ভবনে লাইব্রেরি কক্ষে বসে শেখ হাসিনা, শেখ হাফিজুর রহমান টোকন, শেখ মারুফ এবং আরও কয়েকজন গল্প করছে। আওয়ামী লীগের আসন্ন কাউন্সিলে কাকে জেনারেল সেক্রেটারি করা যায় কথা উঠলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেন, সাজেদা চৌধুরী মেয়ে মানুষ, তাকে জেনারেল সেক্রেটারি করা রাখা চলে না। তোমরা এমন একজন পুরুষের নাম বলো যে শুধু নামই পুরুষ, কিন্তু কাজকর্মে মেয়ে মানুষের চেয়েও লেভেন্ডিস। পুরুষ চরিত্রের কোনো পুরুষকে জেনারেল সেক্রেটারি বানানো যাবে না। পুরুষ চরিত্রের কোনো পুরুষকে দলের সেক্রেটারি করলে সে আব্দুর রাজাকের মতো দল ভেঙে ফেলবে। একজন পুরুষকেই দলের সাধারণ সম্পাদক করতে হবে, যে নামে পুরুষ, কাজে পুরুষ নয়। এমন একজন মেরুদণ্ডহীন পুরুষকেই দলের সাধারণ সম্পাদক করতে হবে। তোমরা খুঁজে এমন একজনকে বের করো। শেখ হাফিজুর রহমান টোকন বলল, ফুপু, জিল্লুর রহমানকে বানালে কেমন হয়? সঙ্গে সঙ্গে শেখ হাসিনা বললেন, ইয়েস, তুমি তো ঠিকই বলেছ, ওই তো সবচাইতে ফিটেস্ট।
শেখ মারুফ বলল, না বুবু, জিল্লুর রহমানকে বানানো যাবে না। জিল্লুর রহমান আর তার বউ আইবি রহমান 15 আগস্টের পর খুনি ফারুক ডালিমদের দাওয়াত করে বিরিয়ানি রান্না করে খাইয়েছিল। সুতরাং জিল্লুর রহমানকে তুমি জেনারেল সেক্রেটারি বানাতে পারো না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, হ্যাঁ, একে আমাদের দরকার, এই সব দিক থেকে উপযুক্ত। জিল্লুর রহমানকে দলে জেনারেল সেক্রেটারি করলে ভেড়া বানিয়ে রাখা যাবে। এই ভেড়া গলায় রশি না থাকলেও উঠোনের বাইরে যাবে না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ঠিকই কাউন্সিল করে জিল্লুর রহমানকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করলেন। টাকা আর লাশ। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার রাজনৈতিক জীবনে দুটি জিনিস ছাড়া আর কোনো জিনিস চিনেননি। জিনিস দুটোর একটি হলো অর্থ, মানে টাকা পয়সা, আর অন্যটি হলো লাশ, মানে মানুষের লাশ। এই দুটি জিনিস ছাড়া আর দলের নেতা কর্মী, শুভানুধ্যায়ী এবং অন্যান্য যারা তার কাছে এসেছেন তাদের কাছে কোনোদিনই তিনি অন্য কোনো কিছু চাননি। এমনকি 28শে সেপ্টেম্বর তার জন্মদিনে যারা টাকা ছাড়া অন্য কিছু উপহার নিয়ে আসতেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভৎসনার সাথে তাদের বলতেন, এগুলো আমি নেই না, আমি ক্যাশ চাই, ক্যাশ, নগদ টাকা ছাড়া অন্য কোনো উপহার আমি গ্রহণ করি না। 1996 সালের 28শে সেপ্টেম্বর গণভবনে বসেও তিনি একই কথা বলেছেন। অর্থের দাবি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রধান দাবি। আপনি যেই হন না কেন, যেখান থেকে টাকা নিয়ে আসেন না কেন, জননেত্রী শেখ হাসিনার কথা হচ্ছে তাকে টাকা দিতে হবে। যদি টাকা না দেন তাহলে তার কাছে মানুষ হিসেবে গণ্য হবেন না। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে ডান হাতে টাকা দেবেন, ডান হাতের টাকা বা হাতে নেয়ার সঙ্গে সঙ্গে তিনি, শেখ হাসিনা আপনার কথা বেমলুম ভুলে যেয়ে টাকার জন্য নতুন মক্কেলের দিকে হাত বাড়িয়ে দেবেন। এমনভাবে তিনি টাকা নেবেন যেন তার পিতার উত্তরাধিকার হিসেবে পিতার টাকায় আপনার কাছ থেকে নিচ্ছেন। টাকা চাইই চাই, টাকা দিতেই হবে। চুরি করে টাকা এনেছেন, তাও দিতে হবে। কালোবাজারি বা পাচার করে টাকা এনেছেন, তাও দিতে হবে। মানুষ খুন করে টাকা এনেছেন, তাও দিতে হবে। ঘুষ খেয়ে টাকা এনেছেন, তাও দিতে হবে। ঘুষ খেতে ও ঘুষ দিতে শেখ হাসিনার জুড়ি মেলা ভার। টাকা না দিলে আপনাকে মুহূর্তের মধ্যে অপমান করে বের করে দিতে পারেন, আবার টাকা দিলেই আপনাকে সমাদর করে মর্যাদা দিয়ে চেয়ারে বসাতে পারেন। একদিন ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধু ভবনে লাইব্রেরি কক্ষে বসে আছেন শেখ হাসিনা এবং তার চাচাতো ভাই শেখ হেলাল। এমন সময় বজলুর রহমান জৈনক ব্যক্তিকে সঙ্গে করে নিয়ে এসে বলল, নেত্রী, ইনি একটা অনুষ্ঠান করতে চান। বজলুর রহমানের কথা শেষ হতে না হতে শেখ হাসিনা রেগে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে উচ্চকণ্ঠে আগন্তুক লোকটিকে বললেন, এখানে কি ইত্রামি করতে এসেছেন? বাদরামির আর জায়গা পান না? আপনাকে না বলে দিয়েছি আমি যাব না, আবার এসেছেন বুঝি ফাতরামি করতে? আপনি কোথাকার কোন আলতোফালতু লোক তার ঠিক নাই, আর আমি আলতোফালতু লোকের আলতোফালতু প্রোগ্রামে যাব এটা ভাবলেন কি করে? আমি জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা, আমার কি কোনো দাম নেই? যান, বেরিয়ে যান। এ লোককে বের করে দাও, এ লোক যেন আর ঢুকতে না পারে। ভদ্রলোক প্রথমে হক চকিয়ে গেলেও নিজেকে কোনো মতে সামলে নিয়ে ধীর পায়ে বেরিয়ে যাচ্ছেন। ভদ্রলোক দরজা পর্যন্ত যেতেই শেখ হেলালকে শেখ হাসিনা বললেন, এ চাঁদা দেয় না, আবার চিটাগাঙের লোক। এই কথা শুনে ভদ্রলোক ঘুরে দাঁড়িয়ে এনেছি বলে প্যান্টের দুপকেট থেকে দুটি 100 টাকার বান্ডেল বের করে এক লাফে শেখ হাসিনার টেবিলের সামনে এসে পড়লেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চিলের মতো ছু মেরে 100 টাকার বান্ডিল দুটো নিজের হাতে নিয়ে ভদ্রলোককে বলতে লাগলেন, আরে বসেন বসেন, এই ওনাকে চা নাস্তা খাও। শেখ হেলাল আবার টাকার বান্ডিল দুটো নেয়ার জন্য জননেত্রী শেখ হাসিনার সাথে ভদ্রলোকের সামনে কারাকারি শুরু করল। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এরই মধ্যে ভদ্রলোককে বলতে লাগলেন, ঠিক আছে ঠিক আছে, আমি যাব, অনুষ্ঠানটা একটু ভালো করে করেন, আপনি আসবেন, ঘন ঘন আসবেন। 1992 সাল থেকে যমুনা সেতু নির্মাণ প্রতিষ্ঠান কোরিয়ান হুন্দাই কোম্পানি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে নিয়মিত চাঁদা দিয়ে আসত, আর সেই জন্যই যমুনা সেতু উদ্বোধনের কয়েকদিন আগে উত্তরবঙ্গের জন্য নির্মিত গ্যাস লাইন সম্পূর্ণ ভেঙে যমুনা নদীতে পড়ে গেল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গ্যাস লাইন নির্মাণে হুন্দাই কোম্পানির ত্রুটি, অনিয়ম, নিম্নমানের অভিযোগ আনলেও শেখ হাসিনা সরকার বেমালুম নীরব থাকে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে কখনোই নীতির কথা শোনাননি,
আদর্শের কথা শোনাননি, ত্যাগের কথা শোনাননি। যেই তার কাছে গিয়েছে তাকেই তিনি কারণে অকারণে শুধু বলতেন, আমি নির্দেশ দিলাম মেরে লাশ ফেলে দাও, আমি লাশ চাই। আওয়ামী লীগের বর্তমান মন্ত্রীরা অনেকেই বলতেন, বঙ্গবন্ধু কন্যা সভানেত্রী শেখ হাসিনা তো টাকা আর লাশ ছাড়া কিছুই বোঝে না, আর কত টাকা, আর কত লাশ দেব? অবক্ষয়, অবক্ষয়। শিল্পপতি জহির হত্যার প্রধান খুনি আসামি ইউসিবিএল ব্যাংকের পরিচালক চেয়ারম্যান আখতারুজ্জামান বাবু বলেন, আর কত টাকা দেব, দিতে দিতে তো নিঃস্ব হয়ে গেলাম। স্বামীর সাথে না থাকা। বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা 1981 সালের 17 মে বাংলাদেশে আসার পর থেকে তার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়ার সাথে কখনো একটি দিন বা একটি রাত স্বামী স্ত্রী হিসেবে কাটাননি। আগেই বলেছি, শেখ হাসিনা বাংলাদেশে আসার পর প্রথমে তার স্বামীর মহাখালী সরকারি কোয়ার্টারে ওঠেন, পরে ধানমন্ডির 32-এ তার পিত্রালয় বঙ্গবন্ধু ভবনে, তারপর 29 নম্বর মিন্টু রোড এবং তারপরে ধানমন্ডির 5 নম্বরে স্বামী ও নিজের বাড়িতে এবং এখন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে থাকেন। কিন্তু তার স্বামী ডক্টর ওয়াজেদ প্রথম থেকে এখনও পর্যন্ত তার মহাখালীর আণবিক শক্তি কমিশনের কোয়ার্টারেই রয়েছেন। তিনি কখনোই ধানমন্ডির 32-এ, 29 নম্বর মিন্টু রোডে, ধানমন্ডির 5 এবং গণভবনে আসেননি এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাও তাকে আনেননি। শুধু তাই নয়, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন তার স্বামীর মহাখালী কোয়ার্টারে থাকতেন, তখন ডক্টর ওয়াজেদ থাকতেন ওই কোয়ার্টারের ভেতরের রেস্ট হাউসে। উভয়ের সাথে রাতে দিনে দেখা সাক্ষাৎ দূরের কথা, মুখোমুখিও হতেন না। মহাখালীর স্বামীর কোয়ার্টারে থাকতে এবং পরবর্তীতে ধানমন্ডির 32-এর পিত্রালয় বঙ্গবন্ধু ভবনে থাকতে 1987 সালে মুন্সিগঞ্জ হরগঙ্গা কলেজের ছাত্র সংসদের ভিপি তরুণ যুবক মৃণাল কান্তি দাসের সাথে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পরিচয় হয় এবং পরিচয়ের পর থেকে মৃণাল কান্তি দাস ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে দিবারাত্রি সার্বক্ষণিকভাবে থাকতে শুরু করল। শেখ হাসিনা তখন ওই বাড়িতেই থাকেন। শেখ হাসিনা ধীরে ধীরে নিয়মিত রুটিন মাফিক সন্ধ্যার আগে অজ্ঞাত স্থানে যাওয়া ছেড়ে দিলেন। অধিক রাত পর্যন্ত, এমনকি গভীর রাত পর্যন্ত ধানমন্ডির 32-এ বঙ্গবন্ধু ভবনে লাইব্রেরি কক্ষের ভেতর থেকে দরজা লাগিয়ে মৃণাল কান্তি দাস আর শেখ হাসিনা কুটকুট করে কথা বলতেন এবং খিলখিল করে হাসাহাসি করতেন। হ্যাংলা পাতলা তরুণ মৃণাল কান্তি দাস অচিরেই ফুলে ফেপে এমন নাদুস নুদুস হল যে মৃণালের পাছার আয়তন হল প্রায় 70 ইঞ্চি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে মৃণালের গ্রহণযোগ্যতা এতই বেড়ে গেল যে তা সকলের কাছে ঈর্ষার ব্যাপার হয়ে দাঁড়াল। মৃণাল কান্তি দাস হল শেখ হাসিনার সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উপর মৃণাল কান্তি দাসের প্রভাব এতই বেশি হল যে আওয়ামী লীগের রাজনীতির সকলেই মৃণাল কান্তি দাসকে শেখ হাসিনার রাজ্যের সম্রাট বলে কুর্নিশ করতে কুণ্ঠিত হতো না। মৃণাল এতটাই ক্ষমতাবান হল যে 1990 সালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির জেনারেল সেক্রেটারি, বর্তমান পরিবেশ ও বনমন্ত্রী সৈয়দা সাজেদা চৌধুরীকে অপমান অপদস্থ করে বঙ্গবন্ধু ভবন থেকে বের করে দিল। আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা সৈয়দা সাজেদা চৌধুরী আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে এর বিচার ও প্রতিকার না পেয়ে দলের ওয়ার্কিং কমিটির সভায় পর্যন্ত এই ঘটনা তুলেছিলেন। এরপরে মৃণাল কান্তি দাস সর্বেসর্বা হয়ে পড়ল। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পোষ্য আত্মীয়, বর্তমানে প্রধানমন্ত্রী এপিএস বাহাউদ্দিন নাসিম এবং বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিফ এক্সিকিউটিভ নজিব আহমেদেরা মৃণালের হুকুমে মৃণালকে সিগারেট এনে দিয়ে ধন্য হতো। বঙ্গবন্ধু ভবনে একদিন মৃণাল সহ 4-5 জন তাস খেলছে। বেলা তখন 3টা, 3:30। এমন সময় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার একমাত্র আপন মামা আকরাম মামু এসে কুভঙ্গিতে ইঙ্গিত করে মৃণালকে বললেন, হে মৃণাল, যাও না, তোমার জন্য না খেয়ে বসে আছে। মৃণাল বলল, আরে থাকতে দেন কিছুক্ষণ না খেয়ে। মৃণাল খেতে যাচ্ছে না, তাই শেখ হাসিনা না খেয়ে মৃণালের প্রতীক্ষা করছেন। আকরাম মামা সেই কথাই মৃণাল কান্তি দাসকে বললেন, কিন্তু আকরাম মামার এই কথা বলার বাচনভঙ্গি খুবই খারাপ এবং খুবই আপত্তিকর। আর মৃণাল কান্তি দাস যাদের সাথে বসে তাস খেলছেন তাদের কাছে আরও ক্ষমতা প্রদর্শনের জন্য আরও ডাট করে জবাব দিল, আরে থাকতে দেন কিছুক্ষণ না খেয়ে।
অর্থাৎ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে না খেয়ে তার জন্য আরও কিছুক্ষণ অপেক্ষা করতে দেন। মৃণাল কান্তি দাস হয়ে উঠল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার রাজ্যের একক অধিপতি। মৃণালের কথাবার্তায়, চালচলনে, আচার ব্যবহারে একক অধিপতির ছাপ পরিস্ফুটিত হতে লাগল। একদিন মৃণাল কান্তি দাস বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উপর রাগ করে চলে গেল। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিজে গিয়ে রাগ ভাঙিয়ে মৃণাল কান্তি দাসকে সঙ্গে করে বঙ্গবন্ধু ভবনে নিয়ে এলেন। এর কিছুদিন পর মৃণাল আবারও রাগ করে বঙ্গভবন ত্যাগ করে চলে গেলে শেখ হাসিনা অন্য পায়ে হয়ে মৃণালকে আবারও বঙ্গবন্ধু ভবনে ফিরিয়ে আনলেন। 1991 সালের নির্বাচনে হেরে গিয়ে ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধু ভবন ত্যাগ করে বিরোধী দলীয় নেত্রী হিসেবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মৃণাল কান্তি দাস ও তার 3 পোষ্য আত্মীয় নাজিব, নাসিম ও নকিবকে সঙ্গে নিয়ে 29 নম্বর মিন্টো রোডের সরকারি বাসায় উঠলেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার 3 পোষ্য আত্মীয় নজিব এবং নাসিম ও নকিবকে সঙ্গে নিয়ে মিন্টো রোডের বাসায় উঠায় মৃণাল কান্তি দাস যার পর্যায়ে অসন্তুষ্ট হল। এই অসন্তুষ্টির এক পর্যায়ে মৃণাল কান্তি দাস বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মিন্টো রোডের সরকারি বাসা ত্যাগ করে চলে গেল। মৃণাল চলে যাওয়ার পর শেখ হাসিনা 3বার নিজে স্বয়ং মৃণালকে ফিরিয়ে আনতে যান, কিন্তু মৃণাল কান্তি দাস ফিরে না এসে লোকের কাছে পরোক্ষভাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে তার দৈহিক সম্পর্কের কথা প্রচার করতে থাকে। কথায় কথায় মৃণাল কান্তি দাস হাসতে হাসতে বলতে থাকে, শেখ হাসিনার শরীরে কোথায় কি আছে, কতটুকু কি আছে, আমি মৃণালের জানতে বাকি নেই। মৃণালের এসব কথা লোকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে পৌঁছাতে লাগল। বছর কয়েক পরে বাংলা নতুন শতাব্দী 1401 সালের 1 বৈশাখ প্রত্যুষে অন্য কেউ আসার আগে মৃণাল কান্তি দাস 29 নম্বর মিন্টো রোডের দোতলার বাসায় এসে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে দেখা করলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দূরে ঘাস থেকে থাকা একটা ছাগল দেখিয়ে মৃণালকে বলল, দেখ দেখ ওইটা হলো তুই। এর বছরখানেক পরে মৃণাল কান্তি দাস পুনরায় নিয়মিতভাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে যোগাযোগ দিলেও পূর্বের অবস্থানে যেতে পারেনি। শেখ হাসিনা 1996 সালের 17 ফেব্রুয়ারি সন্ধ্যাবেলা ধানমন্ডি বঙ্গবন্ধু ভবনের ভেতরের গেটের সামনে পিছন দিক থেকে মৃণাল কান্তি দাস এর ভুঁড়ি জড়িয়ে ধরা ছাড়া আর তেমন কোনো পাত্তা দেয়নি। পাচার। এদেশে হিন্দু সম্প্রদায় চাকরিজীবীরাই হোক আর ব্যবসায়ীরাই হোক, অবলীলাক্রমে এই দেশের সকল ধন সম্পদ ভারতে পাচার করে। চাকরিজীবী বৈধ ও অবৈধ যেভাবেই অর্থ উপার্জন করুক, অর্থাৎ অসৎ পথে ঘুষ দুর্নীতির মাধ্যমে অর্থ উপার্জন করুক কিংবা চাকরির বেতনের মাধ্যমে অর্থ উপার্জন করুক, যেভাবেই উপার্জন করুক, তাদের উপার্জিত সকল ধন সম্পদেই ভারতে পাচার করা হবে। হিন্দু ব্যবসায়ীদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। হিন্দু সম্প্রদায় কখনোই এই দেশকে তাদের দেশ মনে করে না, আর তাই এই দেশ থেকে বৈধ ও অবৈধভাবে উপার্জিত সমুদয় অর্থ ভারতে পাচার করে। অনুরূপভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবার পরিজন সকলেই এই দেশকে নিজের দেশ মনে করে, আর সেই কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহেনা বৈধ ও অবৈধ যেভাবেই অর্থকরী উপার্জন সকল ধন সম্পদ বিদেশে পাচার করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের লোকেরা সাধারণত ভারত, সিঙ্গাপুর, হংকং, লন্ডন এবং যুক্তরাষ্ট্রের ধন সম্পদ পাচার করে। ভ্যাট প্রত্যাহার। 1992 সালে বেগম খালেদা জিয়া বিএনপি সরকার বাংলাদেশে প্রথম ভ্যাট প্রথা চালু করে। খালেদা জিয়া ভ্যাট চালু করার সময় তখনকার বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ ভ্যাট প্রথা বাতিলের দাবিতে আন্দোলন শুরু করে। আন্দোলনের প্রথম পর্যায়ে ভ্যাট প্রথা বাতিলের দাবিতে মিছিল সমাবেশ করে বেগম খালেদা জিয়া সরকারকে নির্দিষ্ট সময়সীমা দিয়ে বিরোধী দলীয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেন, এর মধ্যে ভ্যাট প্রথা বাতিল না করলে হরতাল করা হবে। তখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বলা হলো, আপনি যে ভ্যাট বাতিলের জন্য হরতাল আহ্বান করতে যাচ্ছেন, আপনি ক্ষমতায় গেলে কি করবেন? ভ্যাট প্রথা বাতিল করবেন? পরেরটা পরে হবে। এই কথা বলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ঠিকই ভ্যাট বাতিলের দাবিতে হরতাল করলেন। আর তিনি যখন ক্ষমতায় এলেন তখন ভ্যাট বাতিল তো দূরের কথা, উল্টো ভ্যাটের আওতা আরও বাড়িয়ে দিলেন। অর্থাৎ বেগম খালেদা জিয়া সরকার যে সকল পণ্যের উপর ভ্যাট বসিয়েছিলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা
সেই সকল পণ্যের উপর ভ্যাট বহাল তো রাখলেনই, বরং যে সমস্ত পণ্যের উপর ভ্যাট ছিল না সেই সমস্ত পণ্যের উপরও ভ্যাট ধার্য করলেন। খেলা। জননেত্রী শেখ হাসিনা নিজেকে একজন বড় খেলোয়াড় মনে করেন। তিনি মনে করেন তিনি দুনিয়ার সবচেয়ে দক্ষ খেলোয়াড় এবং তার মতো খেলোয়াড়দের সারা বিশ্বে জুড়ি নেই। তিনি খেলতে ভালোবাসেন, বলতে গেলে খেলাই তার একমাত্র কাজ। তিনি সকলের সাথেই খেলেন, জনতার সাথে খেলেন, রাজনৈতিক নেতাদের সাথে খেলেন, নিজের দলের কর্মীদের সাথে খেলেন, স্বামীর সাথে খেলেন, আত্মীয় স্বজনের সাথেও খেলেন, তবে কম খেলেন। নিজের বোনের সাথে খেলেন, তবে পেরে ওঠেন না, ধরা পড়ে হেরে যান। ছেলে মেয়ের সাথে খেলতে গিয়ে প্রচণ্ড মার খেয়ে যান। জননেত্রী শেখ হাসিনা মনে করেন তার মতো এত বড় খেলোয়াড় আর নেই, এবং তিনি যে খেলা খেলেন এ খেলা ধরা বা বোঝার শক্তি কারো নেই। পৃথিবীতে কেউই তার খেলা ধরতে পারবে না, বুঝতে পারবে না। এ খেলায় তিনি অনন্য ও দ্বিতীয়। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যে খেলা খেলেন সে খেলার নাম হচ্ছে প্রতারণার খেলা। তিনি সকলের সাথেই প্রতারণার খেলা খেলেন। প্রিয় অপ্রিয়, পছন্দ অপছন্দ। প্রিয় খাদ্য গরুর ভুঁড়ি, প্রিয় গান জিন্দিগি জিন্দিগি, প্রিয় ব্যক্তিত্ব মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। সবচাইতে বেশি লোভ টাকার প্রতি। সবচাইতে অপছন্দের নামাজি মানুষ। সবচাইতে স্বস্তি ও আনন্দের মানুষের লাশ। সবচেয়ে বেশি পটু মিথ্যে বলায়। প্রথম নির্দেশ। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রথম নির্দেশ মেরে ফেলো, মেরে লাশ ফেলে দাও। আওয়ামী লীগের কোনো নেতা, কর্মী কিংবা সমর্থক কথা প্রসঙ্গে যদি বলে প্রশাসনের অথবা অন্য রাজনৈতিক দলের অমুক আমাদের বিপক্ষে, তাহলে সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রথমেই যে নির্দেশ বা আদেশ দেন তা হলো মেরে ফেলো, মেরে ফেলে দাও, আমি হুকুম দিলাম খুন করে ফেলো। যদি কোনো কারণে উক্ত ব্যক্তিকে হত্যা করা না যায় তাহলে বলবেন ঘুষ দাও, টাকা দাও, টাকা দিয়ে ওকে আমার পক্ষে নিয়ে আসো। 1995 সালে মাওয়া রোড দিয়ে টুঙ্গিপাড়ায় যাওয়ার সময় ফেরিতে 30 থেকে 40 বছর আগে দেশ থেকে যুক্তরাজ্যে চলে যাওয়া যুক্তরাজ্যের নাগরিক শেখ হাসিনার সরকার কর্তৃক নিয়োগকৃত শিল্প ঋণ সংস্থার পরিচালক প্রফেসর আবুল কাশেম তার নিজ থানা নবাবগঞ্জ সম্পর্কে বললেন, নবাবগঞ্জ আওয়ামী লীগের প্রার্থী দেওয়া না দেওয়া সমান কথা। নবাবগঞ্জের মানুষ আওয়ামী লীগকে পছন্দ করে না, ভোটও দেয় না। এই কথা শুনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, রাতের অন্ধকারে ঘরে ঘরে আগুন লাগিয়ে দেন, আগুন লাগিয়ে ওদের পুড়িয়ে মেরে ফেলেন। কোনো নেতা ছিল না। শেখ হাসিনার কখনোই কোনো সিদ্ধান্তই কোনো নেতা বা নেতৃস্থানীয় ব্যক্তি অথবা উপদেষ্টা কিংবা জ্ঞানীগুণী কোনো ব্যক্তির সাথে আলাপ আলোচনা করে নিতেন না। মূলত তিনি সিদ্ধান্ত নিতেন তার চারপাশে থাকা ছেলে ছোকরা এবং আত্মীয়দের কথার উপর ভর করে। এমনকি বঙ্গবন্ধু কন্যা কোনো পদযাত্রা, মিছিল ইত্যাদিতে যখন অংশ নেন তখন কোনো নেতা বা নেতৃস্থানীয় কোনো ব্যক্তি বা তার সাথে কখনোই থাকতেন না। কোনো নেতা বা ওই জাতীয় কোনো ব্যক্তি ভুলক্রমে যদি বঙ্গবন্ধু কন্যা জননেত্রীর পাশে এসে পড়ত তাহলে তার সাথে থাকা ছেলে ছোকরারা ওই নেতা ও ব্যক্তিকে কিল, ঘুষি, চড়, থাপ্পড় এমনকি লাথিগুঁতো দিয়ে তাড়িয়ে দিত। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এসব বুঝতেন না বা দেখতেন না তা নয়, তিনি এসব আর চোখে দেখতেন, মজা নিতেন আর খিলখিল করে হাসতেন। মূলত শেখ হাসিনার ইন্ধন ও অহংকারের ফলেই তার সাথে থাকা ছেলে ছোকরারা নেতাদের সাথে ওই রকম চরম বেয়াদবির আচরণ করতে সাহস পেত। চিন্তা ভাবনা ছাড়াই বলা, কোনো কথাবার্তা ঘোষণা দেওয়ার ব্যাপারেও কারো সাথে কখনোই কোনো আলোচনা করা তো দূরের কথা, নিজেও কোনো চিন্তা ভাবনা না করেই জননেত্রী শেখ হাসিনা মুখে যা আসে তাই বলে ফেলেন বা তাই ঘোষণা দিয়ে দেন। আওয়ামী লীগের নেতা ও শুভানুধ্যায়ীরা সবসময় ততস্থ থাকত, এই বুঝি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বেফাস কিছু বলে ফেলেন। 1997 সালের 10 জানুয়ারি রমনা বটমূলে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তৃতা করার সময় জননেত্রী শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী হিসেবে তার মন্ত্রিসভার মন্ত্রী তুফাইল আহমেদকে হাত তুলে দেখিয়ে হঠাৎ বলে উঠলেন, এই যে তুফাইল ভাইয়েরা 1973 সালে বাংলাদেশে ক্যাডার সার্ভিসে অযোগ্য লোকদের চাকরি দিয়েছিল। তার এই কথায় দাঁড়ালো তিনি বর্তমানে প্রধানমন্ত্রী হিসাবে বলছেন বা ঘোষণা করছেন বর্তমানে তারই মন্ত্রী তুফাইল আহমেদ
সাবেক প্রধানমন্ত্রী তারই পিতা শেখ মুজিবুর রহমানের আমলে ১৯৭৩ সালে বাংলাদেশের প্রথম ক্যাডার সার্ভিসে অযোগ্য লোকদের চাকরি বা নিয়োগ দিয়েছেন। প্রধানমন্ত্রী বা রাষ্ট্রের প্রধান নির্বাহী হিসেবে এই কথা প্রকাশ্যে বলার পর তারপর দিন সমস্ত পত্রপত্রিকায় এই সংবাদ ছাপা হয়েছে। বাংলাদেশে ক্যাডার সার্ভিস BCS ৭৩ ১৯৭৩-এর সকলেই অযোগ্যতার অভিযোগে চাকরি যাওয়া উচিত এবং রাষ্ট্রের তৎকালীন প্রধান নির্বাহী বা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের অযোগ্য লোককে চাকরি দেওয়ার অভিযোগে বিচার হওয়া উচিত, নইলে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানহানির মামলা হওয়া উচিত। রাজা বাদশাহ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের জুনিয়র সারির নেতারা একদিন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পুত্র জয়কে বলছে, আপনি যখন প্রধানমন্ত্রী হবেন তখন আপনার সাথে আমরা আছি। জয় বলছে, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মানুষের কাছে ভোট ভিক্ষা করে, কোনো ভোট ভিক্ষা করে আমি কোনোদিন রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হব না। যদি রাজা বানান তাহলে আছি, নইলে নাই। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সঙ্গে সঙ্গে বললেন, বাবা আমার তো রাজাই, আগামীতে তো তুমিই রাজা হবা। তোমার নানা তো এদেশের রাজাই ছিলেন, তোমার নানাই তো এদেশ সৃষ্টি করেছেন, এদেশের মালিক ছিল। চাকর বাকররা ষড়যন্ত্র করে তোমার নানাকে মেরে সিংহাসন দখল করেছে। আলীবর্দী খান যেমন বাংলার নবাব ছিলেন, তারপরে তার নাতি সিরাজউদ্দৌলা নবাব হয়েছিলেন। তোমার নানা শেখ মুজিবুর রহমানও বাংলাদেশের রাজা ছিল, আগামীতে তুমিই বাংলাদেশের রাজা হবে। রাজা বাদশাহদের আধুনিক নামই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী। ওয়াদা। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নির্বাচনের আগে মূলত এবং প্রধানত ৩টি ওয়াদা করেছিলেন। এই ৩টি গুরুত্বপূর্ণ ওয়াদার প্রথমটি হচ্ছে রেডিও টেলিভিশনের স্বায়ত্তশাসন, দ্বিতীয়টি হচ্ছে বিশেষ ক্ষমতা আইনে ১৯৭৪, যে আইনে বিনা বিচারে যে কাউকে কারাগারে আটক রাখা যায়, বাতিল করবেন, এবং তৃতীয়টি হচ্ছে বিচার বিভাগকে প্রশাসন থেকে আলাদা বা পৃথক করবেন। এই ৩টি ওয়াদার প্রথমটি টেলিভিশন ও রেডিও স্বায়ত্তশাসন। মাশাল্লাহ, এটা বলা বা লেখার কোনো প্রয়োজন পড়ে না। এরশাদের আমলে শেখ হাসিনা লক্ষ লক্ষবার টেলিভিশনে বলেছেন, সাহেব বিবি গোলামের বাক্স। বেগম খালেদা জিয়ার আমলে বিরতিহীন ও লাকামহীনভাবে এমন কোনো অনুষ্ঠান নেই যেখানে টেলিভিশনের কথা তিনি বিবি গোলামের বাক্স বলেননি। এখন সেই শেখ হাসিনার ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী হয়ে তার ওয়াদা এমনভাবে পূরণ করেছেন যে মানুষ এখন বলে বাপ বেটির বাক্স। আর দ্বিতীয় ওয়াদা বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিনা বিচারে মানুষকে কারাগারে রাখার এই কালো আইনটি বাতিল করবেন কিভাবে, কোন যুক্তিতে? এই যে তার পিতা শেখ মুজিবুরের তৈরি করা কালো আইন, এই বিশেষ ক্ষমতা আইনেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিতা সাবেক প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধ সহ এদেশের হাজার হাজার নির্দোষ নিরপরাধ মানুষকে বিনা বিচারে কারাগারে আটক রেখেছিল। পিতা সৃষ্টি করা মানুষকে নিগৃহ করা ও অত্যাচার করা এই কালো আইন তিনি বাতিল করলে পিতার যোগ্য কন্যা ও উত্তরসূরি হিসেবে কিভাবে দাবি করবেন তিনি? তাই তিনি ক্ষমতায় যেই বললেন, বিশেষ ক্ষমতা আইন ৭৪, সে তো বাতিল করার প্রশ্নই আসে না। এই তো যোগ্য পিতার যোগ্য কন্যা ও উত্তরসূরি। বাপকা বেটি এই কালো আইনটি শুধু পুরোপুরি বহালেই রাখলেন না, এর কার্যকারিতা ও প্রয়োগ করতে লাগলেন। কালো আইনের প্রয়োগ করতে যেয়ে বিরোধী দলের নেতাকে বিনা কারণে বিনা বিচারে কারাগারে আটকে রাখলে মহামান্য আদালত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে শাস্তিস্বরূপ অর্থদণ্ড দেয়। এরপরও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওয়াদার কথা তো মনে হয়নি, লজ্জাও হয়নি। হাজার হলেও বাবার তৈরি করা এবং রেখে যাওয়া, তাই কালো আইনটি বহালেই রেখেছেন। এবং তৃতীয় ওয়াদা, বিচার বিভাগকে প্রশাসন থেকে আলাদা বা পৃথক করা নিয়ে তিনি ভুলেও টু শব্দটি করছেন না, বেমালুম চেপে যাচ্ছেন। সপ্তাহে ২ দিন ছুটির কাহিনী। এক শুক্রবার বিকেলে শেখ মুজিবুরের একমাত্র আপন ভাই শেখ নাসিরের বিধবা স্ত্রী শেখ হেলালের মা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি, প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেন, মা, তোমাকে তো আর পাই না, তুমি এত ব্যস্ত থাকো, এই জন্যই আমি আসি না। খাটতে খাটতে তুমি একজন কাহিল হয়ে গেলে। এক কাম করো মা, সপ্তাহে 2 দিন ছুটি দিয়ে দাও, কর্মচারীরাও খুশি হবে নে, আমরাও তোমারে পাবো নে। আপনি ঠিকই কইছেন চাচি। এই কথা বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
তার পরের দিনেই সপ্তাহে 2 দিন ছুটি ঘোষণা করলেন চারদিকে, এবং পত্রপত্রিকায় সপ্তাহে 2 দিন ছুটি ঘোষণা নিয়ে আলোচনা সমালোচনার ঝড় উঠল। পত্রপত্রিকায় আলোচনা সমালোচনার সবচাইতে বেশি গুরুত্ব সহকারে বিস্ময়ের সাথে বলা হলো, তা হলো সরকারের নীতি নির্ধারকরা সপ্তাহে 2 দিন ছুটির ব্যাপারে কিছুই জানেন না। এমনকি মন্ত্রিসভার সদস্যরাও এ ব্যাপারে কিছুই জানেন না এবং সপ্তাহে 2 দিন ছুটির দাবিও কেউ করেননি। তাহলে কার সাথে আলোচনা করে পরামর্শ করে সপ্তাহে 2 দিন ছুটি ঘোষণা দেওয়া হলো? এই নিয়ে পত্রপত্রিকায় অনেক দিন পর্যন্ত হইচই চলল। প্রশ্নই থেকে গেল, উত্তর মিলল না, কেউ জানতে পারল না, বুঝতেও পারল না, আবিষ্কার করতে পারল না। এই যে চাচি ভাতিজির কাণ্ড। কাকে প্রথম সৎ হতে হবে? কাকে প্রথম সৎ হতে হবে? আমাদের দেশে যে করুণ অবস্থা, এই অবস্থায় কার প্রথম সৎ হওয়া প্রয়োজন বা কাকে প্রথম সৎ করা দরকার? সারা দেশের সমস্ত প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে অসৎ ব্যক্তিত্বের যে অসততা, এই অসততার হাত থেকে মুক্তি পেতে হলে, দেশকে বাঁচাতে হলে প্রশাসনের কোন ব্যক্তিকে প্রথম সৎ হতে হবে? এরকম একটা চিন্তা, একটা ভাবনা এবং অনুসন্ধান দীর্ঘদিন ধরে মাথায় ঘুরপাক খাচ্ছিল। কিন্তু এই চিন্তা, ভাবনা এবং অনুসন্ধানের খুব একটা ফল পাওয়া যাচ্ছিল না। আবার মাথা থেকে এটা ফেলে দেওয়া যাচ্ছিল না। দেশের এই অহিনকুল অবস্থায় প্রশাসনের কাকে প্রথম সৎ হওয়া উচিত? কে প্রথম সৎ হলে প্রশাসনের অসৎ ব্যক্তিরা নিয়ন্ত্রণে আসবে এবং আস্তে আস্তে ধীরে ধীরে প্রশাসন ও দেশ থেকে ঘুষ ও দুর্নীতি দূর হবে? মাথার এই ভাবনাটা দূর না হতেই 1998 সালের জুলাই মাসে বাংলাদেশের বন বিভাগের কক্সবাজার রেস্ট হাউসের বন বিভাগের ডিএফও দের এক বৈঠক বসল। প্রায় 20-25 জন ডিএফও বৈঠকে উপস্থিত হলেন। বৈঠকের আলোচ্য বিষয় সরকার কর্তৃক নতুন সিসিএফ বা প্রধান বন সংরক্ষণ নিয়োগদান প্রসঙ্গে। ডিএফওদের বৈঠকে আলোচনা হল নতুন সিসিএফ প্রার্থী 5 জন। এই 5 জনের মধ্যে বর্তমানে যিনি সিসিএফ আছেন তিনি চাকরির মেয়াদ বাড়িয়ে সিসিএফ পদে আরও থাকতে চান এবং বাকি 4 জন সিসিএফ হতে চান। এই 5 জনের মধ্যে বর্তমানে যিনি সিসিএফ আছেন তিনি চাকরির মেয়াদ বাড়িয়ে সিসিএফ পদে আরও থাকতে চান এবং বাকি 4 জন সিসিএফ হতে চান। এই 5 জন সিসিএফ প্রার্থী আলাদা আলাদাভাবে ডিএফ ওদের কাছে ঘুষ বা চাঁদা হিসেবে মোটা অঙ্কের টাকা চাচ্ছেন। ডিএফ ওদের কাছ থেকে এই মোটা অঙ্কের টাকা নিয়ে সিসিএফ প্রার্থীরা নিজস্ব ব্যবস্থাপনায় বা চ্যানেলে সিসিএফ হওয়ার জন্য বনমন্ত্রীকে ঘুষ দেবেন এবং যেহেতু সিসিএফ একটা গুরুত্বপূর্ণ পদ, তাই এই পদে কাউকে নিয়োগ দেওয়ার আগে প্রধানমন্ত্রীর একটা সম্মতি বনমন্ত্রীকে নিতেই হবে। আর তাই সিসিএফ প্রার্থীদের কাছ থেকে নেওয়া ঘুষের টাকা থেকে একটা বড় অংশ প্রধানমন্ত্রীকে বনমন্ত্রী দিতে হবে, নইলে সিসিএফ পদে নিয়োগ দেওয়া হবে না। বনমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে ঘুষ দেওয়ার এই প্রতিযোগিতায় যে প্রার্থী সর্বোচ্চ ঘুষের টাকা দেবেন তিনি সিসিএফ হবেন। এজন্যই সিসিএফের প্রার্থীরা ডিএফ ওদের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করছে। ডিএফ ওদের আলোচনার বিষয় হল, আমরা সিসিএফ এক প্রার্থী টাকা দেব, তিনি সিসিএফ না হয়ে যে প্রার্থীকে টাকা দেব না সেই প্রার্থী যদি সিসিএফ হয়ে যান তাহলে তো আমাদের বদলি করে হেডকোয়ার্টারে নিয়ে কর্মহীন করে রাখা হবে। ডিএফও হিসেবে ডিএফওগণ সিদ্ধান্ত নিল যে সকল সিসিএফ প্রার্থীকে সমান টাকা দেওয়া হবে এবং দেয়া হলো তাই। যিনি নতুন সিসিএফ হয়েছেন আব্দুস সাত্তার, তিনি মন্ত্রী ও প্রধানমন্ত্রীর টাকা একত্রে বনমন্ত্রীর কাছে না দিয়ে আলাদাভাবে ভিন্ন ভিন্ন করে দিয়েছেন। নতুন সিসিএফ জনাব আব্দুস সাত্তার প্রধানমন্ত্রীর অংশ বনমন্ত্রীর হাতে না দিয়ে সোজা চলে গেলেন ঢাকার বেইলি রোডের টাঙ্গাইল মিষ্টি ঘরের ঠিক সাথে লাগা পেছনে 3য় তলা বিল্ডিংয়ে 12 নং নিউ বেইলি রোডে, যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কেশিয়ার কাম ছোট বোন শেখ রেহানার অর্ধ বিকলাঙ্গ স্বামী শফিক সিদ্দিকী ঢাকঢোল পিটিয়ে তদবিরকারক চেম্বার খুলেছেন। সেখানে গিয়ে শফিক সিদ্দিকীকে না পেয়ে সিসিএফ প্রার্থী আব্দুস সাত্তার গেলেন শেখ হাসিনা ও শেখ রেহানা মালিকানাধীন বিজয়নগরের সুং গার্ডেনের চাইনিজ রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টের ম্যানেজার ইসলামকে তদবিরের বিষয় খুলে বলার পর ম্যানেজার ইসলাম সিসিএফ প্রার্থী আব্দুস সাত্তারকে সঙ্গে নিয়ে চলে গেলেন বনানীর আবেদ টাওয়ারের নিচতলায় অবস্থিত শেখ হাসিনা ও শেখ রেহানাদের মালিকানাধীন
অপর রেস্টুরেন্ট ফাউন্টেন ফরচুন রেস্টুরেন্ট অ্যান্ড বারে। সিসিএফ প্রার্থী আব্দুস সাত্তার এখানেই শফিক সিদ্দিকের হাতে প্রধানমন্ত্রীর অংশটা দিলেন এবং তিনি, জনাব আব্দুস সাত্তার, নতুন সিসিএফ নিয়োগ পেলেন। সুরে সুরে কথা বলা। রাজনীতিতে সুরে সুরে কথা বলতে হয়। পার্টি বা সংগঠনের মূল নেতা বা নেত্রী যিনি, তার সুরে সুরে কথা বলতে হয়। আপনি যে পর্যায়ের নেতা বা কর্মী হন না কেন, পার্টি বা সংগঠনের অথবা রাষ্ট্রের মূল নেতা যিনি, যার হাতে মূল ক্ষমতা, তিনি যদি চৈত্রের ভর দুপুরেও বলেন এখন রাত, আপনাকে তাই বলতে হবে। যদিও তখন ভর দুপুর, তবু ভুলেও তা বলতে পারবেন না। যদি আপনি সুরে সুরে কথা বলতে না পারেন, সত্য কথা বলেন, তাহলে আপনি নেতার কাছে হবেন অগ্রহণযোগ্য ব্যক্তি। নেতা বা নেত্রী যা বলবেন তা যতই অসত্য বা ভুল হোক না কেন, তা আপনাকে তালে তালে সুরে সুরে ঠিক সব ঠিক বলে মেনে নিতে হবে। তা যদি না পারেন, তাহলে আর যাই হোক অন্তত রাজনীতিতে শাইন করতে পারবেন না, যোগ্য হতে পারবেন না। আর রাজনীতিতে যিনি মূল নেতা বা নেত্রী বা ক্ষমতার মূল মালিক, অর্থাৎ যিনি ক্ষমতার কেন্দ্রবিন্দু, তার কাজ হয় যে তার সাথে তাল মিলিয়ে সুরে সুরে কথা বলবে বা কাজ করবে, তাকে সবচেয়ে যোগ্য ও আনুগত্যশীল মনে করা। এর বাইরে তিনি আর কিছুই মনে করতে পারবেন না। অর্থাৎ ভুল করেই হোক অথবা ইচ্ছে করেই হোক, তিনি দিনকে রাত বলেছেন। তার অধীনস্থ কোনো নেতা বা কর্মী যদি তা শুধরে দেয়, তাহলে তিনি ধরে নেন অধীর এই লোক তার প্রতি আনুগত্যশীল নয়, যোগ্যও নয়। বাংলাদেশের প্রেক্ষাপটে, বিশেষ করে আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষেত্রে তিনি যা বলবেন বা করবেন তা সঠিক হোক না হোক, অবশ্যই বলতে হবে ঠিক, সবটাই ঠিক। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার রাজনীতিতে প্রথম কথা হচ্ছে তার, শেখ হাসিনার কোনো ভুল থাকতে পারে না। কেউ যদি মনে করে তার, শেখ হাসিনার ভুল হয়েছে, তাহলে তাকে রাজনীতির প্রথম কথা পুনরায় স্মরণ করতে হবে। ঠিক ঠিক নেত্রী, আপনি যা বলেছেন বা যা করছেন সবই ঠিক। শেখ হাসিনার রাজনীতিতে যারা এভাবে চলেছে তারাই উপরে উঠেছে এবং সফল হয়েছে। কোনো শিক্ষা নেয়নি। রাষ্ট্রনায়ক বা রাজনৈতিক নেতাদের ইতিহাসে সবচাইতে ক্ষমতাধর ব্যক্তি, যার মুখের কথায় লক্ষ কোটি মানুষ উদ্বেলিত হতো, যার আঙ্গুলের ইশারায় সারি সারি মানুষ মৃত্যুর দিকে ছুটে যেত, পরম করুণাময় আল্লাহর দরবারে হাত তুলে নিজের জন্য দোয়া করবার কথা ভুলে গিয়ে যার জন্য মানুষ দোয়া করত, তিনি শেখ মুজিবুর রহমান। কেউ কেউ তাকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন, কেউ কেউ বলেন না। এদেশের বেশিরভাগ মানুষ জাতির পিতা বঙ্গবন্ধু বলেন না, স্বীকার করেন না এবং মানেন না। কিন্তু তিনি যে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি, এটা সকলে স্বীকার করেন। 1975 সালের 15ই আগস্ট মসজিদে ফজরের আজান হচ্ছে, আসসালাতু খায়রুন মিনান নাও, আসসালাতু খায়রুন মিনান নাও। মুসল্লিরা শয্যা ছেড়ে নামাজে যাচ্ছে ঠিক সেই সময়ে বাংলাদেশের সবচাইতে ক্ষমতাধর ব্যক্তি রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান বাঁচার জন্য, শুধু বাঁচার জন্য দীর্ঘ 3 ঘন্টা, 3.5 ঘন্টা কত চেষ্টা তদবির না করেছেন। তার প্রাণ বাঁচানোর জন্য সেনাবাহিনীর প্রধানের কাছে ফোন করেছেন, সেনাবাহিনীর ঢাকা ব্রিগেড কমান্ডারের কাছে ফোন করেছেন, তার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সেনা ইউনিট প্রধানের কাছে ফোন করেছেন, পুলিশের আইজিপির কাছে ফোন করেছেন, পুলিশ কন্ট্রোল রুমে ফোন করলেন, গণভবনে ফোন করলেন। কিন্তু কোনো জায়গা থেকে একটু সারা শব্দও এলো না। সর্বশক্তিমান পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন শেখ মুজিবুর রহমান ও তার পরিবার পরিজনের জীবন রক্ষা করার জন্য একটি মানুষকেও পাঠালেন না। যে ব্যক্তি এত লোকজন, এত ঢাল তলোয়ার, এত অনুসারী, এত ক্ষমতা, তাকে সাহায্য করতে, তার প্রাণ বাঁচাতে কেউই এগিয়ে এলো না। এম এ রশিদ বলেন, বঙ্গবন্ধু যে অল্প কিছুদিনের মধ্যে মারা যাবেন এটা আমি বুঝতে পেরেছিলাম। শেখ মনি ভাইয়ের অনুরোধে 75 জুলাই আগস্টে আমি যখন গণভবনে বঙ্গবন্ধুর সাথে দেখা করতে যাই, আমাকে দেখে বঙ্গবন্ধু বলে উঠলেন, পৃথিবীতে এমন কেউ আছে যে আমার দরবারে হাজির হবে না, বলে অট্টহাসি দিলেন। সেই বলা আর হাসিতে ছিল ভয়ানক অহংকারের প্রচণ্ড গরিমা। তখনই আমার মন বলে উঠল, বঙ্গবন্ধু আর বেশি দিন পৃথিবীতে নেই।
15ই আগস্টের শিক্ষা হচ্ছে আল্লাহকে ভয় করা, সবসময় আল্লাহকে স্মরণ রাখা, মানুষের প্রতি অমানুষের মতো আচরণ না করা, মানুষকে সম্মান করা, নিজেকে সর্বসেরা মনে না করা, মানুষকে ভালোবাসা, আত্ম অহমিকা ও গরিমা বর্জন করা। কিন্তু দুঃখ ও পরিতাপের বিষয়, শেখ হাসিনা, শেখ রেহানা এবং তার পরিবার পরিজন আত্মীয়রা 15 আগস্ট থেকে বিন্দুমাত্র শিক্ষাও নেয়নি, বরং 15ই আগস্টের ঘটনা থেকে তারা আরও কুশিক্ষা অর্জন করল। তারা মানুষকে চুল পরিমাণেও ভালোবাসে না, মানুষকে অপমান অপদস্থ করে প্রচণ্ড আনন্দ বোধ করে। আর কত টাকা? প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানার এখন একই অ্যাকাউন্ট, একই হিসেব। দুই বোনের মধ্যে অনেক ঝগড়াঝাটির পর দুজনে মিলে একটি অ্যাকাউন্ট হওয়ার বিনিময়ে আপোস করা হয়েছে। এই দুই বোনের বর্তমানে আমেরিকায়, মার্কিন যুক্তরাষ্ট্র 3টি ডিপার্টমেন্টাল স্টোর রয়েছে। এর একটি চালায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে পুতুল ও তার স্বামী, অপরটি চালায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে জয় এবং তৃতীয়টি চালায় প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানার ছেলে ববি। এছাড়া এই দুই বোনের বিভিন্ন দেশে প্রায় 3 থেকে 4 হাজার কোটি নগদ টাকা আছে। প্রধানমন্ত্রী চাচাতো ভাই শেখ হেলাল এমপি প্রায় 1000 কোটি টাকার উপরের মালিক। প্রধানমন্ত্রী চাচাতো বোন লোনা এবং মিনা শত শত কোটি টাকার মালিক। প্রধানমন্ত্রীর অপর চাচাতো ভাই রুবেল ও তার অন্যান্য ভাইয়েরা শত কোটি টাকার মালিক হয়েছে। প্রধানমন্ত্রী চাচাতো চাচা শেখ হাফিজুর রহমান টোকন প্রায় 500 কোটি টাকার মালিক। প্রধানমন্ত্রীর বাবার ফুফাতো ভাইয়ের ছেলে প্রধানমন্ত্রীর এপিএস বাহাউদ্দিন নাসিম এবং তার চাচাতো ভাই প্রধানমন্ত্রীর চিফ সিকিউরিটি নজিব আহমেদ নজিব এবং তার ভাইয়েরা মিলে বর্তমানে কয়েক হাজার কোটি টাকার মালিক হয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট এবং দূর সম্পর্কের আত্মীয় স্বজনেরা এমন কেউ নেই যিনি বর্তমানে শত কোটি টাকার মালিক হননি। ধিক শেখ মুজিব, ধিক। 71 সালের 25শে মার্চ পাকিস্তানি সৈন্যরা দৈনিক ইত্তেফাক পত্রিকা জ্বালিয়ে দিলে তড়িৎ গতিতে পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ইত্তেফাকের মালিক ব্যারিস্টার মইনুল হোসেনের ক্ষতিপূরণ বাবদ নগদ 10 লক্ষ টাকা দেয় এবং মুক্তিযুদ্ধের সময় মইনুল হোসেনরা লন্ডন, জার্মানি ঘুরে অত্যাধুনিক অফসেট মেশিন কিনে আনলেন, কিন্তু মুক্তিযুদ্ধের অংশ নিলেন না। পাকিস্তানি হানাদার কবলিত গোটা সময় অর্থাৎ মুক্তিযুদ্ধের গোটা 9 মাস মইনুল হোসেনরা পাকিস্তান প্রেস থেকে বিনা পয়সায় ইত্তেফাক পত্রিকা বের করলেন। বলা বাহুল্য, ওই সময় ইত্তেফাককে পাকিস্তানি জেনারেল ইয়াহিয়া খান, টিক্কা খান, ফরমান আলী, নিয়াজি ও পাকিস্তানি অন্যান্য জেনারেল ও সৈন্যদের এবং ঘাতক গোলাম আজম সহ অন্যান্য আলবদর রাজাকার প্রশংসা করে খবর ছাপা হতো। আর মুক্তিযোদ্ধাদের বলা হতো দেশদ্রোহী ভারতীয় চর। অর্থাৎ ইত্তেফাক তখন মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়ে পাকিস্তানি তাবেদারি ও দালালিতে লিপ্ত ছিল এবং দালালি ও তাবেদারির পুরস্কার হিসেবে পাকিস্তান সরকারের সমস্ত বিজ্ঞাপন ইত্তেফাক পেত। অপ্রত্যাশিতভাবে হঠাৎ 16 ডিসেম্বর দেশ স্বাধীন হয়ে যাওয়ায় ইত্তেফাকের মালিক আনোয়ার হোসেন মঞ্জুরা পাকিস্তান সরকারের কাছ থেকে দালালি ও তাবেদারির পুরস্কার স্বরূপ পাওয়া বিজ্ঞাপনের বিলের টাকা নিতে পারেনি। লক্ষ প্রাণের বিনিময়ে দেশ স্বাধীনের পর পূর্ব পরিচয়ের সূত্র ধরে স্বাধীন দেশের কর্ণধার শেখ মুজিবুর রহমানের কাছ থেকে পাকিস্তানি দালালির ও তাবেদারির সেই বিলের টাকা নেয়। কোনো বিবেকবান মানুষ কি এই বিলের টাকা দিতে পারে? এজন্য কি লক্ষ লক্ষ মানুষ জীবন আর মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন করা হয়েছে? ধিক শেখ মুজিব, ধিক। এদেশের মুক্তিপাগল দামাল ছেলেরা প্রাণের মায়া ছিন্ন করে দেশমাতৃকার মুক্তির জন্য প্রাণপণ লড়াই করেছে, হানাদার পাকিস্তানি বাহিনীর সাথে মুখোমুখি যুদ্ধ করেছে। ঠিক তখন পাকিস্তান সরকার মুক্তিযুদ্ধ নস্যাৎ করার জন্য কুমতলবে ইপিসিএস, ইস্ট পাকিস্তান ক্যাডার সার্ভিস এর পরীক্ষা ছিল। নিজের প্রাণের বিনিময়ে পাকিস্তানি হানাদারদের কবল থেকে দেশ ও দেশের মানুষকে বাঁচানোর সেই অগ্নি পরীক্ষার দিনে বাংলার দামাল ছেলেরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করল। আর স্বার্থান্বেষী চরম সুবিধাবাদী কতিপয় ব্যক্তি পাকিস্তান সরকারের দেয়া সেই ইপিসিএস পরীক্ষায় অংশ নিল এবং দেশপ্রেম বিবর্জিত ওই ব্যক্তিরা ইপিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইস্ট পাকিস্তান ক্যাডার সার্ভিসে যোগদান করল। লক্ষ প্রাণের বিনিময়ে দেশ স্বাধীনের পর মুক্তিযুদ্ধের সাথে সম্পর্কহীন শেখ মুজিবুর রহমান ওই বিশ্বাসঘাতক দেশদ্রোহীদের স্বাধীন বাংলাদেশের ক্যাডার সার্ভিসের চাকরিতে
পুনর্বহাল করলেন। কিন্তু কেন? ন্যূনতম বিবেক থাকলে কি এটা সম্ভব? শেখ মুজিব, ধিক। ডায়েরির পাতা। তুমি যা চেয়েছিলে তাই হয়েছে। তুমি চেয়েছিলে যেন তেন প্রকারে একবার শুধু ক্ষমতায় যাওয়া, তাই হয়েছে। দেশের জন্য, জাতির জন্য কিছু করতে হলে যে ত্যাগ স্বীকার করা প্রয়োজন, তা তুমি করতে কখনো প্রস্তুত ছিলে না। প্রথম থেকে শুধু ক্ষমতায় যাওয়ার জন্য তুমি সর্বদা ব্যস্ত ছিলে, এবং তাই হয়েছে। 15/6/96। না, তুমি এ দেশের জন্য কিছুই করতে পারবে না, কেননা দেশের জন্য কিছু করার মন তোমার নেই। মানুষের জন্য কিছু করার মন নেই বলেই তোমার ইচ্ছেও নেই, আর ইচ্ছে নেই বলেই তোমার উপায়ও নেই। যদি তোমার ইচ্ছে থাকতো তাহলে তুমি কিছু একটা করার উপায় হতো, কিন্তু জাতির জন্য কিছু করার ইচ্ছে তোমার নেই, কাজেই উপায়ও নেই। 15/12/96। আমরা তোমাকে ক্ষমা করতে চাই, কিন্তু কোনো বিচারেই ক্ষমা করতে পারি না। তুমি ক্ষমার অযোগ্য। তুমি প্রার্থনা করো আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমাকে ক্ষমা করার সামর্থ্য আমাদের দেন। 27/2/97। 1981 সালের 12 জুন যখন তুমি তোমার পিতার ধানমন্ডির 32 নম্বরের বাড়িটি এবং অলঙ্কার সহ যাবতীয় জিনিস 72 পৃষ্ঠার একটা ইনফ্যাক্টরিতে সই করে বুঝে নিচ্ছিলে, তখনই মনে হচ্ছিল তুমি মানুষ না অন্য কিছু। তুমি যখন খুঁটিয়ে খুঁটিয়ে সব বুঝে নিচ্ছিলে, সবাই হতবাক হয়ে তোমার দিকে তাকিয়েছিল। কীরকম ধীর, স্থির এবং অবলীলাক্রমে তুমি বলছিলে, আমার কানের দুল 3টা কই, আমার নাকের ফুল 2টা কই, আমার হাতের 40টা চুড়ি কই, ইত্যাদি ইত্যাদি তুমি বলছিলে, আর সরকারের কর্তৃপক্ষ একটা একটা করে সব বুঝিয়ে দিচ্ছিল। সেই দিনটার কথা আমার আজও মনে আছে। সেদিন তোমাকে দেখে মনেই হয়নি যে ওই বাড়িতে তোমার পিতৃকুলের সব শেষ হয়ে গেছে। তুমি এমনভাবে গুণে প্রায় 70 লক্ষ টাকার গয়নাসহ অন্যান্য মালামাল বুঝে নিলে যে তাতে মনে হলো তুমি মানুষ নও, অন্য কিছু। তুমি কারো লেখা পড়ো না, কারো বই পড়ো না, ভালো কথা শোনো না। তোমার নাম শেখ হাসিনা। তুমি পিতৃমাতৃহীন স্বামী কর্তৃক পরিত্যক্ত এক রমণী। তোমার মেয়ের ভাষায় তুমি বহুরূপী। তোমার প্রিয় গৃহভৃত্য রমাকান্ত, যাকে তুমি ভালোবাসতে, সেও তোমাকে ভালোবাসত, কিন্তু সেও তোমার কাছে রইল না। তুমি এমন এক প্রাণী। শিক্ষা। এইসব তুমি আমাদের দিয়েছ। তোমার কাছ থেকে এইসব আমাদের পাওয়া। তুমি যা দিয়েছ তার সবটুকুই আমরা পেয়েছি। নতুন করে তোমার কাছে আমাদের আর পাওয়ার কিছু নেই। তাই তুমি যা দিয়েছ তা আমরা সকলের কাছে ফাঁস করে দিতে চাই। তাতে তুমি দুঃখ পেলে আমাদের কিছু করার নেই। এ শিক্ষা তুমি আমাদের দিয়েছ। তোমার কাছ থেকেই আমরা এ শিক্ষা পেয়েছি। সেদিন হয়তো তুমি ভাবো নাই তোমার শিক্ষাই তোমার বিরুদ্ধে কাজে লাগিয়ে দেব। এই হয়, আসলে এই হয়। তোমার মতো যারা এই শিক্ষা দেয় তারা কেউই ভাবে না এই শিক্ষা একদিন তাদের বিরুদ্ধেই কাজে লেগে যাবে। তাই হয়তো তুমিও ভাবনি। তোমাকে অসংখ্য ধন্যবাদ। একেবারে খালি হাতে বিদায় না দিয়ে অন্তত শিক্ষাটা দিয়ে দিয়েছিলে। নইলে তো মাঠে মারা যেতে হতো। অবশ্য তুমি তাই চেয়েছিলে। তোমার দেয়া শিক্ষাটা বেছে কিনে অন্তত বাঁচার চেষ্টা করি। শেষবারের মতো বলি, তুমি দুঃখ করো না। বিশ্বাস করো, তোমার বিরুদ্ধে এ ছাড়া আমাদের আর কিছুই করার ছিল না। জানি বিশ্বাস করবে না, কারণ তোমার মাঝে বিশ্বাস বলে কিছু নেই। মুক্তিযুদ্ধের চেতনা। মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে মানুষের মনন জগতের এক ধরনের অনুভূতি, যে অনুভূতির ফলে একটা জাতির মন মানসিকতার আমূল পরিবর্তন ঘটে, এবং এই পরিবর্তনের ফলে গোটা জাতির মন থেকে পুরনো ধ্যান ধারণা, ব্যক্তি স্বার্থপরতা ঝেড়ে ফেলে নতুন মন ও ভাবনা নিয়ে গড়ে ওঠে। এই মন ও ভাবনাকে বলা হয় চেতনা। আর এই গড়ে ওঠা নতুন মন ও ভাবনা বা চেতনা হচ্ছে নিজের চাইতে অন্যকে বেশি করে বড় করে দেখা, বেশি ভালোবাসা, নিজের ব্যক্তি স্বার্থের চাইতে দেশ ও জাতির স্বার্থকে বেশি বড় করে দেখা, নিজের সুখ দুঃখের কথা ভুলে গিয়ে অন্যের সুখ দুঃখকে প্রাধান্য দেয়া। একটা জাতির জীবনে এই চেতনা বছর বছর আসে না। একটা বিশেষ মুহূর্তে, একটা বিশেষ প্রয়োজনে হাজার হাজার বছর পর একটা জাতির জীবনে এমন একটা বহুরূপ চেতনার জন্ম বা সৃষ্টি হয়। আর একটা জাতির জীবনে যখনই এই চেতনা সৃষ্টি হয়, তখনই সেই জাতি ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে একে অপরকে নিজের মতো ভালোবাসে। কখনো কখনো নিজের চাইতে অন্যকে বেশি ভালোবাসে,
নিজের চাইতে অন্যকে বেশি ভালোবাসা বা অন্যকে নিজের মতো করে ভালোবাসার চেতনাকে বলা হয় মুক্তিযুদ্ধের চেতনা। জাতির জীবনে যখনই এই চেতনার জন্ম হয়, তখনই সেই জাতি মাথা তুলে দাঁড়ায়। পৃথিবীর কোনো শক্তি আর সেই জাতিকে দাবিয়ে রাখতে পারে না। অন্যকে নিজের চাইতে বেশি ভালোবাসার চেতনা হাজার হাজার বছর পর বাঙালি জাতির জীবনে এসেছিল ৭১-এর মহান মুক্তিযুদ্ধের সময়। ৭১-এর বাঙালি জাতি নিজের সুখ দুঃখের চাইতে অন্যের সুখ দুঃখকে বড় করে দেখেছে, বেশি করে দেখেছে। নিজের চাইতে অন্যকে বেশি ভালোবাসার বা অন্যকে নিজের মতো ভালোবাসার চেতনা বারবার আসে না। হাজার বছরে একটা জাতির জীবনে একবার এই চেতনা আসে। জাতির জীবনে যখনই এই চেতনা আসে, তখন গোটা জাতি সকল প্রকার অন্যায়, অবিচার, স্বার্থপরতা, পরাধীনতা ইত্যাদি সকল কিছুর বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং মুক্তির লড়াই শুরু করে। বাঙালি হাজার বছরের ইতিহাসে একমাত্র ৭১-এর মুক্তিযুদ্ধের সময়েই বাঙালির এই চেতনা উদ্বুদ্ধ হয়েছিল এবং গোটা বাঙালি জাতি তখন সকল প্রকার ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ ও জাতির স্বার্থকে বড় করে দেখেছে। অন্যকে নিজের চাইতে বেশি ভালোবেসেছে, সমস্ত বিদেশি পণ্য বর্জন করে দেশীয় পণ্য ব্যবহার করেছে। এক কথায় মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে নিজের চাইতে অন্যকে বেশি ভালোবাসা, নিজের ব্যক্তির স্বার্থের চাইতে দেশ ও জাতির স্বার্থ বেশি দেখা। স্বাধীনতার পর দেশপ্রেম বিবর্জিত রাজনৈতিক নেতৃত্ব রাষ্ট্রীয় ক্ষমতায় এসে মুক্তিযুদ্ধের এই চেতনাকে ধ্বংস করে দিয়েছে। আর এই মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসকারী দেশপ্রেম বিবর্জিত রাজনৈতিক নেতৃত্বের নেতৃত্ব দিয়েছিলেন শেখ মুজিবুর রহমান। বলা যায় শেখ মুজিবুরের নেতৃত্বেই মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস হয়েছে। আমার শেখ মুজিবুরের ও শেখ হাসিনার ফাঁসি চাই। ইতিহাস সাক্ষ্য দেয়, ইংল্যান্ডের ক্রমওয়েল রাজতন্ত্রের ক্ষমতা লোভ করেই নিজের ক্ষমতা অপব্যবহার করে একজন স্বৈরাচারী হয়েছিল। কিন্তু ইংল্যান্ডের গণতান্ত্রিক জনতা তাকে ক্ষমা করেনি। এদেশের প্রচলিত আইনে তার বিচার হয়েছে তার মৃত্যুর পর। এই বিচার প্রিভি কাউন্সিল পর্যন্ত গড়িয়েছিল এবং তার ফাঁসি হয়েছিল। কবর হতে তার হাড়গোড় তুলে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয়েছিল। এটাই হলো আইনের শাসন। ৭৫-এর ১৫ই আগস্ট শেখ মুজিবুর হত্যার প্রতিবাদে যুদ্ধ করে দেশে যে ক্ষতি করেছি, সেই অপরাধে আমার ফাঁসি চাই। স্বাধীনতার ঘোষক মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার ষড়যন্ত্রের কথা জেনেও তা প্রকাশ না করার এবং হত্যাকারীদের সম্পৃক্ত থাকার অপরাধে আমার ফাঁসি চাই। ৮৩-র মধ্য ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জয়নাল ও জাফর এবং ৮৪-র ফেব্রুয়ারি সেলিম ও দেলোয়ার হত্যায় শেখ হাসিনার পরিকল্পনা ও ষড়যন্ত্রে অংশ নিয়ে যে অপরাধ করেছি, তার জন্য আমার ফাঁসি চাই। ১৯৯২ সালে ডিসেম্বর সার্ক শীর্ষ সম্মেলন পণ্ড করার জন্য শেখ হাসিনার পরিকল্পনা ও নির্দেশে হিন্দু মুসলমান রায়ট লাগিয়ে যে অপরাধ করেছি, তার জন্য আমার ফাঁসি চাই। ১৯৯২ সালের পর থেকে ১৯৯৬ সালের মার্চ পর্যন্ত আন্দোলনের নামে ঢাকা শহরে শেখ হাসিনার নীল নকশা ও নির্দেশে যে ১০৩ জন লোক নিহত হয়, এই অজ্ঞাতনামা ১০৩ জন মানুষ হত্যার দায়ে আমার ফাঁসি চাই। তবে তার আগে ১. সম্পূর্ণ সুযোগ থাকা সত্ত্বেও সঠিক সময়ে শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা না করায় আমাদের স্বাধীনতার জন্য ৩০ লক্ষ মানুষকে নিহত হতে হয় এবং ২ লক্ষ মা বোনকে ধর্ষিত হতে হয়। এই ৩০ লক্ষ মানুষ হত্যা এবং ২ লক্ষ নারী ধর্ষিত হওয়ার জন্য দায়ী শেখ মুজিবুর রহমানের মরণোত্তর ফাঁসি চাই। ২. মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করার অভিযোগে শেখ মুজিবুর রহমানের মরণোত্তর বিচার চাই, শাস্তি চাই। ৩. যে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে এবং দেশ স্বাধীন করে শেখ মুজিবুর রহমানকে স্বাধীন দেশে ফিরিয়ে এনেছে, স্বাধীনতার পর ভারত থেকে সেই প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা না এনে রাজাকার আলবদর সহ ভুয়া ব্যক্তিদের মুক্তিযোদ্ধার সনদ দেওয়ার অভিযোগে শেখ মুজিবুর রহমানের মরণোত্তর বিচার চাই, শাস্তি চাই। ৪. ক্ষমা না চাইতেই স্বাধীনতার বিরোধী রাজাকার আলবদরের ঢালাওভাবে ক্ষমা করার ঘোষণা করার অপরাধে শেখ মুজিবুর রহমানের মরণোত্তর শাস্তি চাই। ৫. মহান বিপ্লবী নেতা কমরেড সিরাজ শিকদারকে বন্দী অবস্থায় বিনা বিচারে গুলি করে হত্যা করার অপরাধে শেখ মুজিবুর রহমানের মরণোত্তর ফাঁসি চাই। ৬.
সিরাজ শিকদারকে খুন করে পবিত্র পার্লামেন্টে দাঁড়িয়ে আজ কোথায় সিরাজ শিকদার? শেখ মুজিবুর রহমানের মরণোত্তর ফাঁসি চাই। 7. জনগণের ভোট দেওয়ার অধিকার, মিছিল করার অধিকার, দল করার অধিকার এবং সংবাদপত্রের স্বাধীনতা হরণ সহ সংবিধানের মৌলিক অধিকার হরণ করে জাতির উপর একদলীয় শাসন শোষণ চাপিয়ে দেওয়ার অপরাধে শেখ মুজিবুর রহমানের মরণোত্তর ফাঁসি চাই, শাস্তি চাই। ক. 1975 সালের 15ই আগস্ট শেখ মুজিবুর রহমান নিহত হবার পর অনেক চেষ্টা এবং কষ্টের পর শিক্ষিত ছাত্র যুবকদের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ফিরিয়ে আনার ধারার সূচনা হয়েছিল। ছাত্র যুবকরা ভাবতে শুরু করেছিল রাজনীতি হচ্ছে মানুষকে দেওয়ার জন্য, পাওয়ার জন্য নয়। কিন্তু শেখ হাসিনা দেশে এসে সন্ত্রাসী ও চোরাকারবারি, কালোবাজারি, ঘুষখোরদের রাজনীতির চালিকা শক্তিতে পরিণত করেছে এবং রাজনীতি থেকে সকল প্রকার নীতি আদর্শ ঝেঁটিয়ে বিদায় করে প্রতিষ্ঠিত করেছে নীতিহীন এক রাজনীতি। এই অপরাধে শেখ হাসিনার বিচার চাই, শাস্তি চাই। খ. ভারতে বসে স্বাধীনতার ঘোষক মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার ষড়যন্ত্র ও পরিকল্পনা করে এবং 1981 সালে 30শে মে তা বাস্তবায়িত করার অপরাধে শেখ হাসিনার ফাঁসি চাই। গ. 1982 সালে জনগণ কর্তৃক নির্বাচিত বিএনপি সরকার উৎখাত করে সামরিক সরকার প্রতিষ্ঠিত করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অপরাধে শেখ হাসিনার বিচার চাই, শাস্তি চাই। ঘ. সামরিক স্বৈরাচার জেনারেল এরশাদকে হাতের মুঠোয় রাখার জন্য ষড়যন্ত্র ও পরিকল্পনা করে ছাত্র আন্দোলনের নামে 83 মধ্য ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাফর ও জয়নাল এবং 84 ফেব্রুয়ারিতে সেলিম ও দেলোয়ার হত্যার অপরাধে শেখ হাসিনার ফাঁসি চাই। 1992 সালের ডিসেম্বরে সার্ক শীর্ষ সম্মেলন পণ্ড করার জন্য হিন্দু মুসলমান সাম্প্রদায়িক রায়ট লাগিয়ে দেওয়ার অপরাধে শেখ হাসিনার বিচার চাই, শাস্তি চাই। চ. 1992 সাল থেকে 1996 সালের মার্চ পর্যন্ত আন্দোলনের ইস্যু তৈরি করার জন্য ঢাকা শহরে 103 জন নিরীহ অজ্ঞাতনামা সাধারণ মানুষকে খুন করার অপরাধে শেখ হাসিনার ফাঁসি চাই। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর জীবন থেকে নেয়া ইতিহাস ভিত্তিক বই আমার ফাঁসি চাই এর 7ম পর্ব। 7ম পর্বের মাধ্যমে পুরো গল্পটা আমরা এখানেই শেষ করছি। তো গল্পটা শেষ করার আগে আরেকবার একটু বলতে চাচ্ছি যে মতিউর রহমান রেন্টু মূলত একজন মুক্তিযোদ্ধা, তার ভাই মুক্তিযোদ্ধা ছিলেন। এই বইটির লেখক মতিউর রহমান রেন্টু অনেকদিন শেখ হাসিনার সাথে কাজ করেছেন। পুরো গল্পে আপনারা একটা মানুষকে দেখবেন যে বাইক করে হেলমেট পরিহিত বিভিন্ন সময় শেখ হাসিনার সাথে খবর দিচ্ছে, শেখ হাসিনাকে খবর দিচ্ছে, বিভিন্ন ইনফরমেশন মেসেজ আদান প্রদান করছে। এই হেলমেট পরিহিত লোকটাই মতিউর রহমান রেন্টু। তো উনি শেখ হাসিনার সাথে অনেক বছর কাজ করায় একটা সার্টেন টাইম শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী হয়ে যায় তখন তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়, কারণ তিনি অন্য কারো উপদেশ আর নিতে চাচ্ছিলেন না। সে কারণে তাকে এবং তার ওয়াইফকে অবাঞ্ছিত ঘোষণা করে। তো উনি ওনার ব্যক্তিগত জীবন থেকে চারপাশে যা দেখেছেন, যেভাবে দেখেছেন শেখ হাসিনাকে, সেই প্রেক্ষিত থেকেই কিন্তু এই বইটা লেখা। এবং আমি অনেক কিছু শেখ হাসিনার সাথে এই বইয়ে মিল পাই। এনিওয়েজ, আপনারা হয়তো আপনাদের দৃষ্টিভঙ্গি থেকে এই বইটায় শেখ হাসিনাকে খুঁজে পাওয়ার চেষ্টা করবেন। বাট আমি পুরো বইটা অনেক উপভোগ করেছি, আশা করি আপনারা উপভোগ করেছেন। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। আমার এই গল্প পাঠ ভালো লেগে থাকলে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব, প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন, সে প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছে।